আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। বাহ! আরে রেকর্ডিং বসে তো এরকম বড় বসে দেওয়া। হ্যাঁ? ঠিক আছে, আমাকে দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা বেশ। তো আজকে আমরা বোর্ডে একটু প্র্যাকটিস করব। তো তার আগে আমি কিছু জিজ্ঞাসা করব যে আমি গত ক্লাসে বলেছিলাম যে কিছু ড্রয়িং ভেবে আসতে, যে ড্রয়িংগুলো হবে খুব কমপ্লিকেটেড, সেরকম কিছু ড্রয়িংও আজকে আমি জিজ্ঞাসা করব। তো এক এক করে আমাকে বলা হবে প্রথম থেকে যে বোর্ডে আজ ক্লাস হচ্ছে, তাই কোথায় কি অসুবিধা আছে আমরা হাতে কলমে শিখব। সেরকম হলে একদম গোড়া থেকে শিখব। ঠিক আছে? তো আমাকে এক এক করে বলা হোক। আমরা দেখতে পাচ্ছি বোর্ডে একটা ড্রয়িং আছে আপাতত। তো এই ড্রয়িংটা নিয়ে আজকে আমাদের মেনলি প্র্যাকটিস হবে। তো তার আগে আমি জিজ্ঞাসা করব যে একদম যে ফার্স্ট ক্লাসটা হয়েছিল সেই ক্লাস থেকে আরম্ভ করে আপাতত প্রিভিয়াস ক্লাস পর্যন্ত ড্রয়িংয়ে কার কোথায় অসুবিধা আছে যেটা আমাকে বোর্ডে দেখাতে হবে। গত ক্লাসে অনেকেরই প্রবলেম ছিল। তো এবার আপনারা একে একে বলুন। হ্যালো, প্রবলবাবু শুভ সন্ধ্যা। অর্কদীপবাবু শুভ সন্ধ্যা। সবাই অ্যাক্টিভ তো? আচ্ছা, বলছি এইটার কি রেকর্ডিং হচ্ছে তো? হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে, অবশ্যই রেকর্ডিং হচ্ছে। আচ্ছা, আমার বাচ্চার প্রচন্ড জ্বর, আমাকে এখন ডাক্তারখানায় যেতে হচ্ছে। আমি সরি, ক্লাসটা করতে পারছি না। এই রে। আচ্ছা ঠিক আছে, আপনি সাবধানে যান, খেয়াল রাখুন। ঠিক স্যার আছে। একটু পরেই একটু স্যার একটু পরেই ঢুকে যাবো, আর 5-7 মিনিটের মধ্যে 10 মিনিটের মধ্যে ঢুকে যাবো, এখন রাস্তা দিয়ে আছি। ওকে 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 ওকে, ডোন্ট ওয়ারি। ও, আমি আছি ক্লাসে, অসুবিধা নেই। আচ্ছা অর্কদীপবাবু, এখন তো ক্লাসে অনেকে আসেই নি। কে আছে আমি দেখি। অটোতে রয়েছি, আমরা পুজোটা একটু টাইম লাগবে। হ্যাঁ, পুজোয় আছেন? হ্যাঁ, অটোতে আছি আর কি, যাচ্ছি, একটু আচ্ছা আচ্ছা, সময় লাগবে। ওকে ওকে ওকে, আসুন আসুন। আচ্ছা আমি ততক্ষণ একটু ক্লাস শুরু করি তাহলে। সবাই এসে যাক, তারপরে আমরা প্রবলেমসগুলো সলভ করব। ওকে, আমরা দেখতে পাচ্ছি আমাদের বোর্ডে একটা ড্রয়িং করা আছে। যে ড্রয়িংটা একটা শেপে আছে। ফার্স্ট আমি জিজ্ঞাসা করব এই যে ড্রয়িংটা যে শেপে আছে সেই শেপটা কি শেপ? কুইক, কে বলতে পারে আগে? ড্রয়িংটা স্কোয়ার আছে। কোন ড্রয়িংটার কথা বলা হচ্ছে? ওভারঅল ড্রয়িংটা ও, এটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র শেপে আছে। ভেরি গুড। আচ্ছা, এটা আয়তক্ষেত্র শেপে একটা আমাদের ড্রয়িং আছে। যে ড্রয়িংটা আছে বাউন্ডারি সমেত, মানে বাউন্ডারির মধ্যে একটা কনস্ট্রাকশন রয়েছে। তো এবার এই যে কনস্ট্রাকশনটা রয়েছে, এই কনস্ট্রাকশনটা আমাদের কি শেপে রয়েছে? কুইক কুইক। বলছি, আর একবার প্রশ্নটা বুঝলাম না। রেক্ট্যাঙ্গেল শেপে আমাদের টোটাল বাউন্ডারিটা রয়েছে। এবার বাউন্ডারির মধ্যে যে কনস্ট্রাকশনটা করা রয়েছে সেটা কি শেপে আছে? ক্ষেত্র, বর্গক্ষেত্র। বাহ! বর্গক্ষেত্র শেপে আমাদের কনস্ট্রাকশন রয়েছে। আর টোটাল যে বাউন্ডারিটা রয়েছে সেটা আছে আমাদের রেক্ট্যাঙ্গেল শেপে। খুব সুন্দর। আচ্ছা এবার আমি একটা জিনিস জিজ্ঞাসা করব। এই যে ড্রয়িংটা রয়েছে, এই ড্রয়িংটা বাউন্ডারিতে কোনো এন্ট্রান্স নেই।
কিন্তু কনস্ট্রাকশনে আমাদের একটা এন্ট্রান্স রয়েছে। কনস্ট্রাকশনে যে এন্ট্রান্সটা রয়েছে সেই এন্ট্রান্সটা কোন ফেসিং এ আছে? ইস্ট, E3, E4। বাহ, থ্যাংক ইউ। E3 E4 কিনা সেটা চক্র ফেলার পরে আমরা বুঝতে পারবো। আপাতত ইস্টের একদম মাঝ বরাবর আছে, আমরা দেখতে পাচ্ছি। কেমন? আচ্ছা, এবার আমার যে প্রশ্নটা ছিল, বাউন্ডারির কোন দিকের অংশটা সর্বাধিক ছাড়া আছে? ইস্ট। বাহ। তো ঠিক আছে, সাধারণ কয়েকটা প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম, খুব ভালো। তো এবার আমরা ড্রয়িং এর মধ্যে আসবো। আচ্ছা, এবার ফার্স্ট এক এক করে বলা হবে। ফার্স্ট প্রশ্ন আমার, যে ধরুন এটা কোনো একটা পার্টি হতে পারে, কোনো একটা ক্লায়েন্ট হতে পারে, কোনো একটা কাস্টমার হতে পারে, তার একটা ড্রয়িং। তো এই ড্রয়িংটা করতে গেলে ধরুন এটা আমার খাতায় করা নেই, খাতায় করব। তো খাতায় করতে গেলে ফার্স্ট আমাদের কি করতে হবে? মানে একদম আমরা ফার্স্ট বেসিক ক্লাসে এটা নিয়ে আলোচনা করেছিলাম যে একটা ড্রয়িং করতে গেলে ফার্স্ট আমাদের কি করতে হয়। তো আজ আমরা বোর্ডে এসেছি, তাই একবার গোড়া থেকে চট করে কিছুক্ষণের মধ্যে জেনে নেব যে এই ড্রয়িংটা আমাদের খাতায় করতে গেলে কি করতে হবে। ধরুন এই ড্রয়িংটা কোথাও হয়ে আছে, তো সেটা করতে গেলে আমাদের কি করতে হবে? প্রথমে মেজারমেন্টটা করে একটা জায়গা তৈরি করে নিয়ে, মানে এরিয়াটা কতটা সেটা বুঝে সেই এরিয়াটাকে আগে দেখতে হবে। আচ্ছা, স্ক্রিন কি দেখা যাচ্ছে? স্ক্রিনটা অফ হয়ে গেছে না? কি একটু রেসপন্স করুন কুইক। হ্যাঁ, স্ক্রিনটা দেখা যাচ্ছে না। জাস্ট মিনিট, দেখা গেলে একটু বলবেন। হ্যাঁ, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। বাহ। আচ্ছা, তো ফার্স্ট আমাদের কি করতে হবে না, একটা মেজারমেন্ট করতে হবে, বা তার আগে একটা কাজ ছিল। কি কাজ ছিল সেটা কে বলতে পারবে? আমাদের কি করতে হবে, ফার্স্ট এই ড্রয়িংটা আমাদের করতে হবে, একটা কাল্পনিক ড্রয়িং করতে হবে বাড়িটা দেখে। আমরা মেজারমেন্ট ফার্স্ট করতে পারবো না, তার কারণ মেজারমেন্ট করে মেজারমেন্ট যে হিসেবটা, ধরুন এটা আছে 26 ফুট, 26 ফুট আমরা মেজারমেন্ট করে আমরা বসাবো কোথায় যদি ড্রয়িংটাই না থাকে ফার্স্ট? তো সেক্ষেত্রে ফার্স্ট আমাদের একটা কাল্পনিক ড্রয়িং করতে হবে, তারপর নর্থের দিক, সাউথের দিক, ইস্টের দিক, ওয়েস্টের দিক মাপাবো। আচ্ছা, এটা ইস্টের দিকটা দেওয়া হয়নি, আমি ইস্ট দিয়ে দিচ্ছি। এক সেকেন্ড। আচ্ছা, এবার আমাকে বলা হোক, আমরা মোটামুটি একটা কাল্পনিক ড্রয়িং করে নিলাম, বাড়ির ভেতরে ঢুকে, বাড়ির বাইরে ঢুকে, বাড়ির আউটসাইডে গিয়ে, ইস্টে গিয়ে, ওয়েস্টে গিয়ে, নর্থে গিয়ে, সাউথে গিয়ে একটা ড্রয়িং করে ফেললাম। টোটাল ড্রয়িং ধরুন কমপ্লিট আমার, শুধু মাপগুলো আমার লেখা নেই। এবার আমরা মাপগুলো করব। তো মাপগুলো করতে গেলে আমাদের ফার্স্ট কি করতে হবে, যা ইস্টের দিকে মাপটা নিলাম, নিয়ে সাউথের দিকে মাপ নিলাম, ওয়েস্ট নিলাম, নর্থ নিলাম। আচ্ছা, এখানে নর্থের মাপ কত আছে? বাউন্ডারি ওয়ালের মাপ কত আছে নর্থের? 40। আচ্ছা, সাউথে?
সেম হবে বেশ। ইস্টে? 30, আর ওয়েস্টেও তাই। ওকে ওকে। তো বেশ ঠিক আছে, আমরা মাপ নিয়ে নিলাম মোটামুটি। ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ আমাদের নেওয়া হয়ে গেছে, সেম সেমই আছে প্রায়। এবার ধরুন ইস্টে আমার একটা বাউন্ডারি গেট আছে, বাউন্ডারি গেট 8 ফুটের। তো এই বাউন্ডারি গেটটা কোথায় আছে আমরা মাপবো কিভাবে? বলুন। ইস্টে একটা পুরো বাউন্ডারি, এরিয়াটাকে একসঙ্গে নিয়ে ওই বাউন্ডারি এরিয়া ধরে কি মাঝখানে ব্রহ্মস্থানটা দেখে মাপবো? না সেভাবে আসবে না। আমরা যখন ইস্টের মাপটা নেব না, আমরা তো চারিদিকেরই মাপ নেব। তো যখন আমরা ইস্টের মাপটা নেব, ইস্টের মাপটা নিলাম যে আমাদের টোটাল 30 ফুট রয়েছে। তো তখনই আমরা যদি এদিক থেকে ফিতেটা ধরি, দেখা যাচ্ছে তো, আমরা যদি এদিক থেকে ফিতেটা ধরি, এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত আমাদের 30 ফুট মাপ হয়। তো যখন এই 30 ফুট মাপটা আমরা পেয়ে গেলাম, তখন এইখানে ফিতেটা ছাড়বো না। ফিতে স্টার্টিং পজিশনটা এখানটা হলে, তাহলে এখান থেকে এইটুকুটা আমরা মেপে নেব। তাহলে ধরুন আমরা এটা পেলাম ধরুন 3 ফুট। তাহলে 3 ফুট ছেড়ে দিলাম, 3 ফুট ছেড়ে এবার আমার গেট শুরু হচ্ছে। তখন আমরা যখন 3 ফুট এটা পেয়ে গেলাম, তখন আমরা এখান থেকে ফিতেটা ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে আবার এইটুকু মেপে নেব। তাহলে 3 ফুট ছেড়ে আমার 8 ফুটের গেট বেরিয়ে গেল। কিংবা এভাবেও মাপা যায় যে এখান থেকে যখন আমরা 30 ফুট এখানে ধরবো, তখনই আমরা এখানে ক্যালকুলেশনটা বার করে নিতে পারবো। বোঝা গেল? হ্যাঁ, সেটা বুঝেছি, কিন্তু ওটা কোন জোনে পড়লো এটা কিভাবে বুঝবো? জোনে পড়লো ওটা তো দেখবো ফুল ড্রয়িং কমপ্লিট হয়ে গেলে, তারপরে যখন আমাদের গ্রাফ পেজে হয়ে যাবে, তারপরে চক্র ফেলে দেখবো যে এবার আমাদের কোন জোনে পড়লো। ফার্স্ট আমাদের টোটাল ড্রয়িংটা করতে হবে প্রিম এন্ড প্রপার। তো আমরা এখানে মোটামুটি 8 ফুট একটা গেট মার্ক করে নিলাম, সঙ্গে সঙ্গে লিখে নিলাম যে 8 ফুট। বেশ, আমাদের দ্বার ওপেন হয়ে গেছে। আমরা এবার দ্বার দিয়ে প্রবেশ করব গৃহে। তো এবার গৃহে প্রবেশ করলাম, প্রবেশ করার পরে এবার এইখান থেকে একটা ডিস্টেন্স আছে, যেটা বেশ কিছুটা ডিস্টেন্স আমরা দেখতে পাচ্ছি। চারিদিকে মোটামুটি ধরুন একটা ডিস্টেন্স আছে, আমরা ঘুরে ঘুরে দেখলাম যে ডিস্টেন্স একটা আছে। কিন্তু আমরা আপাতত দৃষ্টিতে দেখতে পাচ্ছি যে এই যে গ্যাপটা, এই গ্যাপটা আর এই গ্যাপটা প্রায় একই রকম বলা যায়। কিন্তু এই যে গ্যাপটা, এই গ্যাপটা এই দুটো গ্যাপের তুলনায় একটু বেশি, আর এটা প্রায় অনেকটা বেশি। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে না, এখান থেকে এই মাপটাও নিতে হবে, এখান থেকে এটাও নিতে হবে, এখান থেকে এটাও নিতে হবে। আর কি নিতে হবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইটাও নিতে হবে। তো আমরা তো মোটামুটি বাউন্ডারি নিয়ে নিয়েছি, এবার আমাদের ভেতরের এইটুকুটা করতে হবে। তো করতে গেলে আমরা কি করবো, ফার্স্ট গেট থেকে ঢুকলাম, গেট থেকে ঢুকেই এই গেট থেকে ঢুকেই ডান দিক ঘুরে এই দেওয়াল থেকে এই দেওয়ালটা ধরে নিলাম, ধরে এখানে একটা মাপ নিয়ে নিলাম। আচ্ছা, এই মাপটা কত হবে? ধরুন এটা আমার টোটাল আছে 40, আমি এখানে নিলাম, কনস্ট্রাকশনে আছে নর্থের দিকে 26, তাহলে এখানে আমার কত আসবে, মাপটা কত 14, আসছে? 14। একদম ওকে। তো 14। তো এই মাপটা আমরা ফিতে দিয়ে একইভাবে এখান থেকে এই দেওয়ালে ঠেকিয়ে এই দেওয়ালে ঠেকিয়ে মাপটা নিয়ে নিলাম, নিয়ে সঙ্গে সঙ্গে লিখে নিলাম। হয়ে গেল আমার ইস্টের দিকে বাউন্ডারি ওয়াল থেকে কনস্ট্রাকশন ওয়ালের ডিস্টেন্স কতটা আছে সেটা আমরা জেনে গেলাম এবং সঙ্গে সঙ্গে লিখেও নিলাম। তারপরে সঙ্গে সঙ্গে আমরা চলে যাব নর্থে। নর্থে আমরা এই মাপটা দেখে নিলাম, নর্থে কত রয়েছে। ধরুন সাপোজ যদি এখানে 30 থাকে পুরোটা, তাহলে যদি এটা থাকে 26, তাহলে দিয়ে কত 4 ফুট থাকবে। 4 ফুট মানে এদিকে 2 ফুট এদিকে 2 ফুট থাকবে, তাই তো? হ্যাঁ, তাহলে 2 ফুট আমরা এখানে নিলাম, সঙ্গে সঙ্গে 2 ফুট আমরা এখানে লিখবো, কিন্তু লেখার আগে একবার মেপে নেব। আমি জানি 4 ফুটই আছে, কিন্তু তবুও লেখার আগে একবার মেপে নেব। তো হয়ে গেল আমার নর্থ আর সাউথ।
এবার চলে যাবো আমরা ওয়েস্টে। এবার ওয়েস্টে ধরুন সাপোজ, আচ্ছা, এবার এখানে 14 যিনি বলেন তিনি বলুন তাহলে এখানে আমার কত থাকবে। কোন জায়গাটা বুঝতে পারলাম না, কোন জায়গাটার কথা বলছেন? ওয়েস্টের সাইডে বাউন্ডারি ওয়াল এবং কনস্ট্রাকশন ওয়ালের মাঝখানে যে ডিস্টেন্সটা, এখানে 26 লিখে ফেলেছি, এখানে 14 লিখে ফেলেছি, আমার 40 কভার হয়ে ও গেছে। আচ্ছা আচ্ছা, ওইখানে পেছনে আমি পুরোটার ইয়েটা ধরছিলাম, ওখানে 26টাই ধরেছি শুধু। হুম, এটা যদি 2 হয় ওটা অন্তত 4 হবে, সেক্ষেত্রে এটা 10 হবে। অবশ্যই, ঠিক আছে তাই হোক। সেটা এখানে 4 থাকতে পারে, 5 থাকতে পারে, এখানে হিসেব যেটা আছে সেই হিসাবে এটা 4 হতে চাইছে, কিন্তু সেখানে যেখানে কনস্ট্রাকশন সেখানে আবার কম বেশি হতেই পারে, এটা আমরা একটা উদাহরণস্বরূপ বুঝছি মাত্র। তো 4 ফুট পেয়ে গেলাম। এবার আমরা কি পেয়ে গেলাম না, কনস্ট্রাকশনের বাইরে বাউন্ডারি কতটা করে আছে চারদিকে, সেটা আমরা পেয়ে গেলাম। তো এখানে আরেকটা পয়েন্ট আছে, যে পয়েন্টটা হচ্ছে যে এই যে বাউন্ডারিটা রয়েছে, এই বাউন্ডারির উপরে কিন্তু কোনো ছাদ নেই। সিলিং এর যে কনস্ট্রাকশন সেটা এইটুকুটাই। তাহলে কি আমরা বাউন্ডারিটা নেব না নেব না ব্রহ্মস্থানের মধ্যে? না, ঘরের ইয়ে করতে গেলে তো বাউন্ডারিটা নেওয়ার দরকার পড়বে না, কনস্ট্রাকশন এরিয়ার টুকুই লাগবে তো শুধু। হ্যাঁ একদম। তারপরে আমি প্রশ্ন করেছিলাম বাইরের গেটের লোকেশনটার জন্য। হ্যাঁ, লোকেশনটা আসছে। তো আমরা যদি দেখি যে বাউন্ডারিতে একদম কিছু নেই, নিট অ্যান্ড ক্লিন আছে বাউন্ডারি, তো সেক্ষেত্রে আমরা বাউন্ডারিটা বাদ দিয়ে শুধু এইটুকু ব্রহ্মস্থান বার করব। কিন্তু আমরা যদি দেখি যে ঢুকি বাঁদিকে, এখানে একটা কুয়ো আছে, এখানে একটা কল আছে, এখানে একটা গ্যারেজ আছে, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, বাউন্ডারিটা ব্রহ্মস্থানের মধ্যে নিতে হবে। হয়তো এরকম আছে যে এখানে একটা গার্বেজ আছে, নিতে হবে। তো দেখা গেল যে এখান থেকে বেরিয়ে ডান দিকে এই কর্নার করে একটা বাথরুম আছে, সেক্ষেত্রে আমাদের এই বাউন্ডারিটা ব্রহ্মস্থানের মধ্যে নিতে হবে। তো বেশ ঠিক আছে, আমাদের যদি কিছু থাকে তাহলে আমরা বাউন্ডারি নেব, না হলে আমরা শুধু কনস্ট্রাকশনটাকেই ব্রহ্মস্থান হিসাবে বার করে বিচার করব। আমরা এখন আচ্ছা, আপাতত কি থাকলে নেবো আর কি থাকলে নেবো না সেটা একটু বলবেন? বলুন যে কল আছে বা কুয়ো আছে বা বাথরুম আছে, মানে হ্যাঁ, এই এই তিনটে বাদে আর যা কিছু থাকলে নেবো না। না এই তিনটে বাদে যদি সুইমিং পুল থাকে আপনাকে নিতে হবে, মোটামুটি এনার্জেটিক কিছু যদি থাকে তাহলে আপনাকে নিতে হবে। যে জিনিসগুলো আমাদের বাস্তুতে দোষ করে সেই রকম কোনো জিনিস থাকলেই আমাকে বাউন্ডারি নিতে হবে। ধরুন এখানে একটা পুরোনো একটা তাহলে রান্নাঘর থাকলে আছে যেটা বন্ধ হয়ে পড়ে আছে, সেটা আপনাকে নিতে হবে, কারণ সেটা একটা টাইম পর্যন্ত ব্যবহার হয়েছে। বা একটা সেপটিক ট্যাঙ্ক এখানে আছে, সেটা আপনাকে নিতে হবে। যদি রিজার্ভার থাকে ওখানে, হ্যাঁ হ্যাঁ বলুন। যদি রিজার্ভার থাকে ওখানে, হ্যাঁ, রিজার্ভার থাকলেও আপনাকে নিতে হবে। যদি কোনো মন্দির থাকে তাহলে সেটাও নিতে হবে, হ্যাঁ 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 ওটা। কারণ বেশিরভাগ তাদের তুলসী মঞ্চ, মনসা মঞ্চ সেগুলো বাড়ির আউটসাইডেই হয়, সেগুলো নিতে হবে। তো তাই বলা হয় যে একবার কনস্ট্রাকশন উইথ বাউন্ডারি, একদম একবার অনলি কনস্ট্রাকশন নিয়ে ব্রহ্মস্থান বার করে দেখো যে কি আসছে রেজাল্ট। তো ঠিক আছে, এবার আমরা আমাদের মোটামুটি নেওয়া হয়ে গেছে বাইরে সব। এবার আমরা ভেতরে ঢুকবো, কিন্তু ভেতরে ঢোকার আগে আমরা তো জানি না যে গেটটা কোথায় আছে, বা এইখান থেকে এইখানের মাপটা কি আছে, এখান থেকে এইখানের মাপ, চারিদিকের মাপ, সেটা তো নিতে হবে। তো সেক্ষেত্রে আবার ঠিক একই প্রসেস বাইরের মতো, ফার্স্ট আমরা ইস্ট মেপে নিলাম। ইস্ট মাপার পরে এই গেটটা কিভাবে মাপবো কিছুক্ষণ আগে শিখেছি। আরে এইদিকে পুরো এই ইস্টের এইদিকে যে এটা আছে পুরোটা কেটে দিয়ে মেপে নিয়ে নিতে হবে। হ্যাঁ, এখান থেকে এইটা মাপবো তাই তো? হ্যাঁ 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 পুরোটা মেপে নিতে হবে। তারপরে তারপরে এইদিকে যে গেটের আগে পর্যন্ত কতটা আছে মেপে নিতে হবে। মানে এখান থেকে এতটা? হ্যাঁ, আচ্ছা বাহ, তারপরে তারপরে গেটটা কতটা বাদ দিয়ে মানে দিতে হবে। এইটুকুটা? হুম।
ব্যাস। ওই বাকিটা মিন্স কতটা আছে মেপে নিতে হবে ব্যাপারটা। হুম। আমরা এইভাবে মাপতে পারি, অথবা পুরোটা ফিতে ফেলে এখান থেকে এইটা কত ফুট হচ্ছে সেটাও মেপে নিতে পারি, এখান থেকে গেটের মাপটা সেটা থেকে মাইনাস করে দেবো। হ্যাঁ এইভাবে আমরা মেপে নিতে পারি। এবার আমরা এই দিকটা মেপে নিলাম ফিতে দিয়ে, একদম স্ট্রেট দেওয়াল আছে, কোনো টেরা নেই, কোনো বাঁকা নেই, কোনো বাইরে বেরিয়ে যাওয়া এরকম কোনো পোর্শন নেই, একদম স্ট্রেট দেওয়াল আছে, আমরা মেপে নিলাম। তো এবার আমি একটা প্রশ্ন করছি যে এই যে গেটের মাপ কিভাবে নেব, এটা কার কার ক্লিয়ার হয়নি? এবং আপাতত যতদূর পর্যন্ত আমরা শিখেছি সেই পর্যন্ত কার কার ক্লিয়ার হয়নি, কোথায় কোথায় ডাউট আছে এবং কি ডাউট আছে? পারমিতা দি, মৌসুমা দি। স্যার বলছি এইমাত্র ঢুকলাম, বলছি এই ড্রয়িংটা মানে একটা মূল কনস্ট্রাকশন, হ্যাঁ একই মানে ইয়ের মধ্যে একটা মূল কনস্ট্রাকশন একটা গার্ডেন নিয়ে, তাই তো? হ্যাঁ, এটা গার্ডেনও হতে পারে বা কিছু হতে পারে। ভ্যাকেন্ট স্পেসও হ্যাঁ, হতে পারে। এমটি প্লেস। এখানে এখানে একটা প্রশ্ন আমার ছিল স্যার, হ্যাঁ হ্যাঁ। একটু মানে ভুল হয়ে যায় মানে যদি ভুল মানে পড়ে, যে এইখানে আমরা তাহলে প্রথম প্রাথমিক ব্রহ্মস্থানটা কি টোটাল স্পেসটা নিয়েই হবে তো? দেখুন, আমি একটু আগে বললাম যে ব্রহ্মস্থান বাউন্ডারি নিয়ে বার করা হবে তখন যখন বাউন্ডারির ভেতরে সেপটিক ট্যাঙ্ক, কুয়ো, কল, কোনো গার্ডেন, কোনো পার্কিং কার, কোনো মন্দির, কোনো বাথরুম, কোনো কিচেন যদি থাকে তাহলে ব্রহ্মস্থানে নেওয়া হবে। যদি না থাকে আমরা শুধু কনস্ট্রাকশন ব্রহ্মস্থানে নেব। কিন্তু এবার 100% আপনাকে বিচার করতে গেলে ব্রহ্মস্থান পুরোটাকে নিয়ে একবার দেখে নেওয়া ভালো। মানে ওই ওই মানে মানে যে যেটা আছে প্রেমিসিসটা আছে, প্রেমিসিসের যে ল্যান্ডটা আছে এই ল্যান্ডের পুরোটা, মানে এটা যদি ক্রস করি, টোটালটা ক্রস করলে যেখানে ব্রহ্মস্থান পড়বে সেখান থেকেও একবার দেখা আচ্ছা ভালো, প্লাস এই কনস্ট্রাকশনের যে ব্রহ্মস্থান আসবে সেটাও একবার দেখা ভালো। সেক্ষেত্রে আপনার যে আচ্ছা জাজমেন্টটা হবে সেটা নিট অ্যান্ড ক্লিন হবে। আচ্ছা, আর একটু দরজাটা একটু একবার বুঝিয়ে দিন। আচ্ছা, দরজাটা আমি একবার বোঝাবো। বেশ, ঠিক আছে, আমি বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, বাইরের বাউন্ডারি এন্ট্রান্সটা আমরা কিভাবে নেব? আমরা একদম ফার্স্ট যখন ইস্টে মেজারমেন্ট করতে যাব তখন ঠিক এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত আমরা ফিতে দিয়ে মাপবো। তো মাপটা আমাদের 30 ফুট আসবে, যেহেতু 30 ফুট আমরা এখানে ধরেছি তাই 30 ফুট আসবে। তো এটা 30 ফিট হয়ে যাওয়ার পর এবার এই কর্নার থেকে এই গেটের যে স্টার্টিং পজিশন এই পর্যন্ত আমরা মাপতে পারি, সেটা পাশে লিখতে পারি। লেখা হয়ে যাওয়ার পর এইখান থেকে এইটুকু মাপ লিখে নেব। তাহলে কি পেলাম না, এই যে গেটটা এই কর্নার থেকে কতটা ছেড়ে আছে সেটা আমরা বুঝে গেলাম। অথবা এটাও হতে পারে যে এই কর্নার থেকে একদম গেটের যে এন্ডিং পজিশন সেই পর্যন্ত মেপে নিলাম, মাপা হয়ে গেলে গেটটা কত ফুট আছে সেটা সেই টোটাল মাপ থেকে বাদ দিয়ে দিলাম। এটা একটু কমপ্লিকেটেড হবে, ফার্স্ট এটাই সোজা হবে যে পুরোটা যখনই আমরা মাপবো তখনই এখান থেকে এইটুকু মাপটা কতটা আছে দেখে নেব, দেখে নিলে এই গেটে যে মাপটা সেটা বেরিয়ে যাবে। ডাইরেক্ট গেটটা মাপা যায় না? আপনি ডাইরেক্ট গেটটা তো মেপে নেবেন, কিন্তু এই গেটটা এই দিক থেকে কতটা ছেড়ে এই দিক থেকে কতটা ছেড়ে আছে সেটা হ্যাঁ বুঝতে হবে। সেটা বুঝতে পেরেছি, সেটা বুঝতে পেরেছি। হ্যাঁ, একটা সেটা হয় ধরুন যদি আপনার আর একটা যে কোনো একদিকটা আপনি মাপলেই তো পেয়ে যাবেন। হ্যাঁ অবশ্যই, আমি একদিকে আপনি বলছি। গেটের মাপটা নিলেন হুম, আর ওই শুরুর থেকে একটা সাইডের গেট স্টার্ট হচ্ছে সেই জায়গাটা নিলেন, তাহলেই তো আপনি বুঝে যাবেন যে কোন হ্যাঁ লোকেশনে আছে। হ্যাঁ হ্যাঁ, একদম একদম বুঝতে পেরেছি। পেয়ে যাবো। এবার এই মাপটা আমাদের নেওয়া হচ্ছে কেন? কারণ গেটটা একটা সার্টেন ফুট ছেড়ে আছে। এই গেটটা যদি একদম কর্নারে হতো তাহলে আমাদের আর মাপ নিতেই হতো না, শুধু গেটটার মাপ নিতাম, জাস্ট বসিয়ে দিতাম। বুঝেছি। আচ্ছা প্রবল বাবু, আপনার কি ক্লিয়ার হয়েছে না আমি আরেকবার বলবো? না, এবার বুঝতে পেরেছি। ঠিক একইভাবে এই মাপটাও হবে। আমরা এইটা পুরোটা মেপে নেব, মেপে নিয়ে গেটটা মেপে নেব, জাস্ট লিখে নেব যে এখানে কত ফুট হবে। বেশ, এবার আমরা গেট দিয়ে ঢুকলাম,
গেট দিয়ে ঢুকে এবার ভেতরে আমাদের মোটামুটি ড্রয়িং তো আগে থেকে করাই থাকবে, শুধু মাপ করবো আর বসাবো। তো এবার আমরা গেট থেকে ঢুকলাম, ঢুকে যেটা আগে পাবো, ডান দিকে যদি যাই ডান দিকে, বাঁ দিকে যদি যাই বাঁ দিকে। তো বাঁ দিকে ঢুকেই আমরা দেখছি যে একটা রান্নাঘর আছে, এবং রান্নাঘরের আগে কিছুটা গ্যাপ আছে, মানে গেট থেকে কিছুটা ছেড়েই রান্নাঘরের দেওয়ালটা শুরু হয়েছে, যেটা সোজা ওয়েস্টের দিকে এসেছে। তো ফার্স্ট আমাদের এই মাপটা নিতে হবে, যে এইখান থেকে এইখানে মাপটা কতটা আছে। এইখান থেকে এখানে মাপটা নিলাম, সঙ্গে সঙ্গে লিখে নিলাম, ধরুন 3 ফুট লিখে নিলাম। এখান থেকে এখানে মাপটা লিখে নিলাম, ধরুন আছে 8 ফুট, সঙ্গে সঙ্গে লিখে নিলাম। ফিতে ধরেই আছে, ফিতে ছাড়িনি। তো আবার এইখান থেকে এইখানে মাপটা লিখে নিলাম, লিখে নিলাম কত আছে, এটা 8 ফুট হলে আমি সাপোজ ধরছি এটা 10 ফুট লিখে নিলাম সঙ্গে সঙ্গে। তাহলে কি হলো না, এইখান থেকে এইখান পর্যন্ত, এখান থেকে এতটা, এখান থেকে এতটা, এই কিচেনের মাপটা আমার বেরিয়ে গেল। এবার কিচেনের পরে কিছুটা স্পেস আছে, তারপরে একটা রুম শুরু হচ্ছে, এই স্পেসটা মেপে নিলাম, এখান থেকে এখান পর্যন্ত ফিতে ধরে মেপে নিলাম কতটা স্পেস হচ্ছে। তো এখান থেকে এখান মেপে নেওয়ার পর এবার আমার বেডরুম শুরু হয়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে? হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, সকলে ক্লিয়ার তো? সকলে কিন্তু রেসপন্স করছে না। হ্যাঁ হ্যাঁ যেখানে ক্লিয়ার। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, আর বাকি সবাই? সবার ভয়েস আমি পাচ্ছি না। অনেকেই বললেন হ্যাঁ পেরেছি, অনেকে এখনো রেসপন্স করছে না। দু একজন বাইকে আছেন বললেন বাড়ি ফিরেই করবেন। প্রভু, আপনি বাড়ি চলে এসেছেন? হ্যাঁ হ্যাঁ। ওকে ওকে ওকে। অপ্রদীপ বাবু, এখন আপনি বাড়ি আসেননি বোধহয়। জাস্ট ঢুকলাম। ওকে ওকে ওকে। আচ্ছা, আর বাকি সবাই যারা রয়েছে ক্লাসে, এই পর্যন্ত সকলের ক্লিয়ার? হ্যাঁ বুঝতে পেরেছি এই পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার। বাহ, ঠিক আছে। ওটা থেকে দিন। তো এবার আমরা আস্তে আস্তে বেডরুমের দিকে যাব। এখানে পর্যন্ত মাপ নেওয়া হয়ে গেছে। এবার বেডরুমের মাপটা আমরা নেব কিভাবে? তো একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, যে আমরা যে কিচেনের মাপটা নিলাম সেটা বাইরে থেকে নিলাম, দুদিকের মাপই আমরা বাইরে থেকে নিয়েছি, কিন্তু এখানে যখন বেডরুমের মাপ নিতে যাব তখন আমরা এই ওয়ালটা বাইরে থেকে তো পাবো, কিন্তু এর পাশের ওয়ালটা আমরা বাইরে থেকে পাবো না। হয়তো বেডরুম থাকতে পারে, হয়তো আমি ধরে নিচ্ছি এটা লম্বা একটা বেডরুম। তো পাশাপাশি দুটো বেডরুম আছে, তো পাশাপাশি দুটো বেডরুম আছে, আমরা এই বেডরুমের মাপটা বাইরে থেকে নিলাম, কিন্তু এই মাপটা আমরা বাইরে থেকে নিতে পারবো না, তার কারণ এই মাপটা যখনই আমরা এই বাইরে থেকে নেব তখন এই মাপটাই বেডরুমের ভেতর থেকে হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা এই বেডরুমের মাপটা নেব কিভাবে? আমরা কি করব না, এই যে বেডরুম গুলো আছে এই বেডরুম গুলো ইনসাইড মেজারমেন্ট করব, মানে বেডরুমের ভেতরে ঢুকে মেজারমেন্ট করব। হিসেবটা কিভাবে মিলবে এই পুরোটা বলা হয়ে যাক, শেষকালে বলছি। তো আমরা কিচেন পর্যন্ত ঠিকঠাকই এলাম, স্পেস ফাঁকা স্পেস পর্যন্ত ঠিকঠাক এলাম। এরপরে আমরা যখন বেডরুমের মাপ নেব তখন বেডরুমের ভিতরে ঢুকবো, ঢুকে স্বাভাবিক এই দিকের মাপ নেব, এই দিকের মাপ নেব, মাপ নিলাম সঙ্গে সঙ্গে লিখে ফেললাম। এই বেডরুম থেকে বেরিয়ে নেক্সট বেডরুমে ঢুকলাম, সেখানে আমি সেই দিকের মাপ নিলাম, এদিকের মাপ নিলাম। খুব ইজি ব্যাপার, চটাচট মাপ নিচ্ছি, চটাচট লিখে ফেলছি, লেখা হয়ে গেল। লেখা বেডরুম থেকে বেরিয়ে পড়লাম। আবার এই ফ্রি স্পেসটা দেখুন, এইদিকে যে স্পেসটা আছে এরকম একটা স্পেস এই দিকেও রয়েছে, তো এই স্পেসটা আমরা আগেই মেপে নিয়েছি, তাই এই স্পেসটা আমাদের আর মাপতে হবে না, তাই তো?
যদি সেম থাকে তাহলে না মাপলেও চলবে। একদমই তাই। আমরা যতই চোখের আন্দাজে দেখি যে হয়তো এখানটা আমরা 7 ফুট নিয়েছি, 7 ফুটই আছে, এখানটা আর মাপলাম না, না, আমরা একবার মেপে নেব। একবার মেপে নিলাম যে 7 ফুটই আছে, তো টুক করে একবার মেপে নিলাম, মাপা হয়ে গেল, তার সঙ্গে সঙ্গে এবার ঠাকুরঘর একইভাবে কিচেন যেমন বাইরে থেকে মেপেছিলাম, ঠাকুরঘর আমরা বাইরে থেকে মেপে নিলাম। ঠিক এটা এটা দুটো। তাহলে কি ড্রয়িং শেষ হয়ে গেল? না, ওই যে বেডরুমে দেয়ালটার সঙ্গে ওই যে মানে অ্যাডজাস্টমেন্টটা ওটা কি করে হবে? মানে পরীক্ষার সময় এটাই সমস্যা হচ্ছিল। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, আজকে সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমরা এই ঠাকুরঘরটা মাপলাম, এরপরে কিন্তু মাপ শেষ হয়। ঠাকুরঘরের পরে একটা এই যে জায়গা পড়ে আছে এখানে, এটাও আমাদের মাপতে হবে, কারণ আমরা ঢোকার সময় তো এদিকটা মেপেছিলাম, এদিকটা মেপে নিলাম, হয়তো এটা 2 ফুট হতে পারে। আচ্ছা, একটা কথা বলে দিই, এটা হলো ফুট আর এটা হলো ইঞ্চি। যখন এটা একটা থাকবে তখন ফুটে আসবে, যখন দুটো থাকবে তখন এটা ইঞ্চিতে আসবে। বেশ, তো এবার আমরা এই যে দেয়ালের যে মেজারমেন্টের ব্যাপার সেটাতে আসি। আচ্ছা, আগে জিজ্ঞাসা করিনি এই পর্যন্ত কার কোথায় প্রবলেম? হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, আমাদের নেক্সট শুক্রবার দিন এবং রবিবার দিন দুদিনেই ভিজিট আছে, তাই যারা পারবেন অবশ্যই আসবেন প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য। একটা রয়েছে দক্ষিণেশ্বর বালিতে, আর একটা রয়েছে উত্তরপাড়া। এই দুটো লোকেশনে আমাদের দুদিন ভিজিট আছে, অন সাইট বাস্তব ভিজিট আছে। আপনারা যারা যারা পারবেন প্র্যাকটিক্যাল ক্লাসে আসবেন। তো এবার আমি দেয়ালের ব্যাপারটায় আসি, দেয়ালের যে মেজারমেন্টের ব্যাপার সেটাই আসি। দেখুন, একটা ব্যাপার হচ্ছে এই যে বাউন্ডারি ওয়াল, এই বাউন্ডারি ওয়াল কোথাও 5 ইঞ্চি থাকে, কোথাও বা 10 ইঞ্চি থাকে। 5 ইঞ্চি দেওয়াল শুধু বাউন্ডারি বলেই নয়, যেখানে যেখানে থাকবে সেখানে সেখানে 5 ইঞ্চি দেওয়াল উভয় দিকে যদি প্লাস্টার করা হয় তাহলে সেটা 6 ইঞ্চিতে চলে যায়। আর 10 ইঞ্চি দেওয়াল হলে উভয় দিকে প্লাস্টার করা থাকলে সেটা 12 ইঞ্চি অর্থাৎ 1 ফুটে চলে যায়। তো আমরা যখনই এই ড্রয়িং গুলো করবো, মেজারমেন্ট করব, আমরা তো এই ভেতর, এই বেডরুমের ভেতর ভেতর মাপ নিয়ে নিলাম, কিন্তু এই যেখানে একটা দেওয়াল আছে, এই দেওয়ালটা তো এই যে কনস্ট্রাকশনের মাপ, এই মাপের মধ্যেই আছে। তাই কনস্ট্রাকশনটা যখন আমরা গ্রাফ পেপারে করব তখন এই দেওয়ালটা কিন্তু ফেলতে আমাদের সমস্যা হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, যখনই আমরা খাতায় ড্রয়িং করব তখনই যে ওয়ালগুলো 5 ইঞ্চি আছে সেই ওয়ালগুলো স্বাভাবিক ওয়ালের ওপর আমরা এরকম লিখে নিতে পারি যে এটা 5 ইঞ্চি, একদম ওয়ালের ওপরেই লিখে নেব। খাতা যে পেন্সিল মার্ক করবো তার উপরে লিখে নেবো যে এটা 5 ইঞ্চি। আর যেটা যেটা 10 ইঞ্চি থাকবে, সাধারণত যে কনস্ট্রাকশনের আউটসাইড ওয়াল ওটা 10 ইঞ্চি থাকে, তো আমরা ওয়ালের ওপর স্বাভাবিক লিখে নিলাম 10 ইঞ্চি। এবার 10 ইঞ্চি ওয়াল আমরা লিখে নিলাম, মানে এখানে 10 ইঞ্চি লিখলাম, মানে এই 10 ইঞ্চিটা যদি আউটসাইড পুরোটা থাকে কনস্ট্রাকশনের, মানে বাড়ির কনস্ট্রাকশনের, বাউন্ডারি ওয়াল আমি 5 ইঞ্চি লিখে নিয়েছি। আমি এবার ভেতরে চলে এসেছি, আমি এই এই দেওয়ালটা চলে এসেছি। তো এটা যদি 10 ইঞ্চি সব দিকে তাহলে জাস্ট এক জায়গায় 10 লিখবো, বাকি জায়গাগুলো জাস্ট এরকম একটা চিহ্ন দিত যেটা আমরা ছোটবেলায় ব্যবহার করতাম। তাহলে আমরা কি বুঝে যাব যে এই দেওয়ালটা 10 ইঞ্চি আছে, মানে সবকটা থেকে 10 ইঞ্চি। ইভেন এই ড্রয়িংটা যে দেখবে সেই বুঝে যাবে যে 10 ইঞ্চি ওয়াল এটা লিখেছে মানে, আর এই চিহ্নগুলো সব জায়গায় আছে মানে পুরো ওয়ালটাই 10 ইঞ্চি আছে। এবার ভিতরে পার্টিশন ওয়াল, যেমন এই দুটো বেডরুমের মাঝখানের ওয়াল, এটা যদি 10 ইঞ্চি থাকে 10 ইঞ্চি লিখবো, না হলে 5 ইঞ্চি থাকে 5 ইঞ্চি লিখবো। এখানে আমরা লিখেই নেব, ধরুন 10 ইঞ্চি দেওয়াল দেওয়া আছে, আমরা 10 ইঞ্চি করে নিলাম, লিখে নিলাম 10 ইঞ্চি। ঠিক একইভাবে এই ওয়ালটা, এটা তো পুরো একটা ওয়াল আছে, জাস্ট মাঝখান থেকে দুটো গেট কাটা হয়েছে। যদি 10 হয় 10, নাহলে 5, যদি 5 হয় 5 লিখলাম, 5 ইঞ্চি লিখে নিলাম।
এবার কিচেনের ওয়াল, 5 ইঞ্চি থাকলে 5 ইঞ্চি একদিকে লিখে নিলাম, বাকি দিকে জাস্ট সেম অ্যাজ, এটাও তাই 5 ইঞ্চি লিখে দিলাম, বা এদিকে সেম। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ অবশ্যই। এই কনস্ট্রাকশনের ভিতরে মানে বেডরুমে বা ডাইনিং এ না অনেক সময় দেখা যায় পিলিয়ার বা থাম্বা থাকে, হুম, তো সেক্ষেত্রে আমরা কি করবো? সেক্ষেত্রে সেটাও আমরা মেজারমেন্টে তুলবো, যেমন আছে আমরা তেমনই করব। যেমন এই ড্রয়িং এর মধ্যে একটা জিনিস মিস আছে, দেখি কে বলতে পারে। একটা জিনিস এখানে হ্যাঁ, দেওয়াই আমি জানি। ওখানে টয়লেট বা ওয়াশরুম মিস আছে। টয়লেটটা নেই তো স্যার, আর সিঁড়ি নেই, সিঁড়ি। একদমই তাই, এখানে স্টেয়ার আর বাথরুম দেওয়া হয়নি। ঠিক আছে, তাহলে আমরা একটা স্টেয়ার বাথরুম করেই দিই, আমরা স্টেয়ার আউটসাইড করে দিতেই পারি, বাথরুম আউটসাইড বাউন্ডারির মধ্যে করেই দিলাম। তো স্টেয়ার আমার যেখানে থাকবে সেখানে স্টেয়ারের মাপ নিতে হবে, যেখানে বাথরুম থাকবে সেখানে বাথরুমের মাপ নিতে হবে। যদি বাথরুমটা এখানে থাকে, আমি ধরে নিলাম এখানে বাথরুম আছে, আর স্টেয়ারটা আমি ধরে নিলাম এখানে আছে। এই যে এমটি স্পেসটা 7 ফুট লেখা আছে, এই এমটি স্পেস 7 ফুট মানে সিঁড়ি হয়ে যাবে অনায়াসে। আর এটা রুমটা যেহেতু 14 ফুট আছে, তাই আমাদের একটা সিঁড়ি করতে মোটামুটি 8 ফুট বাই 9 ফুট জায়গা লাগে। তাই আমরা 7 ফুট বাই এখানে মোটামুটি একটু টেনে দিলাম, টেনে এখান থেকে একটা স্টেয়ার করে দিলাম। স্টেয়ারটা আমাদের এখানে রয়েছে, নর্থ ইস্ট স্টেয়ার রয়েছে। আমরা স্টেয়ারের মাপটা কিভাবে নেব, যখন আমাদের স্টেয়ারটা মাপটা নেব তখন জাস্ট এখান থেকে এখানের মাপটা নিয়ে নেব, কিন্তু এইখান থেকে এইখানের মাপটা নেব কিভাবে, দেখি কে বলতে পারে। ওরা দুটো পাশাপাশি সমান থাকে নাকি? হ্যাঁ, ধরুন এই যে গড ঠাকুর ঘরের যে ওয়ালটা, এই ওয়ালটা পুরো এসেছে, এখানে শেষ হয়েছে, এখান থেকে স্টেয়ার উঠেছে, স্টেয়ারটা ক্লক ওয়াইজ উঠেছে। হুম। তো সেক্ষেত্রে এই মাপটা তো আমরা এখান থেকে ধরে পেয়ে যাব। আমরা এই মাপটা যখনই নিতে যাব তখনই আমাদের কি করতে হবে, যেহেতু ঠাকুর ঘরটা মেপেছি, ঠাকুর হ্যাঁ, ঘরের ঠাকুর ঘর মাপটা থেকে বাকি অংশটা মেপে আর নেব। বাকি অংশটা যোগ করলেই তো হয়ে গেল। একদমই তাই। কিন্তু ঠাকুর ঘরটা যখন আমরা মেপেছি তখন এখানে সিঁড়ি ছিল না, কিন্তু আবার আমার ইচ্ছা হয়েছে আমি সিঁড়ি করে ফেলেছি সাদা ওঠার জন্য, তখন ঠাকুর ঘরটা মাপতে গেলে আমার ভেতর থেকে মাপতে হবে, নয়তো ভেতর থেকে মাপতে হবে, না হলে এটা মাপতে গেলে এই যে ল্যান্ডিং পজিশনটা, এই পজিশনটা কাউকে যেতে হবে, মানে এই যে সিঁড়িতে যদি ওঠা হয়, এই যে ফার্স্ট রোটা ওঠা হচ্ছে এইখানে কাউকে দাঁড়াতে হবে, দাঁড়িয়ে বা এইখানে দাঁড়াতে পারে, দাঁড়িয়ে এইখানে মাপটা নিতে হবে। আর না হয় ঠাকুর ঘরের ভেতর থেকে এই মাপটা নিয়ে, এই মাপটা নিয়ে দুটো অ্যাড করে দিলেই ক্লিয়ার হয়ে যাবে। সিঁড়ির তলা থেকেও তো নেওয়া যেতে পারে, যেটা উঠলো উপরেরটা, ওর নিচে তো জায়গা থাকবে। হ্যাঁ, হ্যাঁ, সিঁড়ির তলা থেকে মাপ নেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই, অবশ্যই মাপ নেওয়া যেতে পারে। ব্যাপার হচ্ছে এইখান থেকে এইখানে মাপটা আমাকে নিতে হবে, অনেক রকম ভাবেই নেওয়া যেতে পারে, যার যেটা সুবিধা হবে সে সেভাবে নিয়ে নেবে। সিঁড়ির তলায় অনেক সময় অনেক কিছু রাখা থাকে যার জন্য পৌঁছানো যায় না সেই জায়গাটা, কারণ সিঁড়ির তলাটা আমরা সবাই ইউটিলাইজ করি, কোনো না কোনো কাজই করি, কারণ কিছু কাজেই তো লাগাতে পারবো না। আচ্ছা বেশ, তারপর কোথায় ডাউট আছে বলা হোক। এখানে একটাই তাহলে ইলেকট্রিক আইটেমস এর জায়গাটা মানে মেন যে আছে এমসিবি টেমসিবি, ওইটা কোন জায়গায় দেওয়া যেতে পারে? ওইটা যে জায়গায় যাবে বা যেখানে থাকবে সেই জায়গার মার্কটাও করে নিতে হবে। স্ক্রিন শেয়ারটা বন্ধ হয়ে গেল। একটু হ্যাঁ, দেখা যাচ্ছে। না, দেখা যাচ্ছে না। এবারে দেখা যাচ্ছে।
বেশ। হ্যাঁ, দেখা যাচ্ছে এবার। বা আরআরসিবি যা যা ইলেকট্রিক কানেকশন থাকবে সেটা যে জায়গাটা থাকবে, বা জেনারেটর থাকতে পারে, কারো ইনভার্টার থাকতে পারে, ব্যাটারি থাকতে পারে, এটসেট্রা এটসেট্রা যা থাকবে, সেই জায়গাটা যেখানে থাকবে সেই জায়গাটা আমরা মেনশন করব। এবং ফ্রিজ, ওয়াশিং মেশিন, এগুলো যে জিনিসগুলো আমাদের থাকে, সেই জিনিসগুলো যে জায়গাটা থাকে সেই জায়গাটা আমরা মার্ক করব। ধরুন এই যে কিচেনের পরে যে জায়গাটা আছে, এই জায়গাটায় ধরুন এখানে একটা ওয়াশিং মেশিন রাখা আছে, আমাদের সেই জায়গাটা মার্ক করতে হবে। হয়তো কিচেনের ভেতরে এই কর্নার ফ্রিজ রাখা আছে, জাস্ট এখানে একটা মার্ক করে নেবো যে ফ্রিজ রাখা আছে। হয়তো কিচেনের মধ্যে এখানে ওভেনটা রয়েছে, হয়তো এখানে বেসিন রয়েছে, বেসিনটা আমাদের মার্ক করতে হবে এইভাবে। এবারে এর মধ্যে আমরা মেজারমেন্ট করব কোন কোনগুলো। এই যদি ফ্রিজটা একদম কর্নারে থাকে তাহলে জাস্ট আমরা একটা চৌকো বক্স করে দিলাম, কারণ এখানে মেজারমেন্ট করার কিছু নেই, জাস্ট একটা চৌকো বক্স করে এখানে আমরা ফ্রিজটা করব। ওভেনটা ওভেনটা যদি খুব ছেড়ে থাকে, মনে হয় যে না মেজারমেন্ট করতে হবে, যদি একদম ফ্রিজ থেকে ফ্রিজের গায়ে আছে বলতে বলা যায়, তাহলে কিন্তু করতে হবে না। যদি দেখা যায় এই কর্নারে আছে ওভেনটা, তাহলে আমার মেজারমেন্ট করতে হচ্ছে না। যদি একদম মাঝখানে বরাবর থাকে তাহলে মেজারমেন্ট করে নেব। বেসিন যদি কর্নারে থাকে তাহলে মেজারমেন্ট করতে হচ্ছে না, জাস্ট আমি খাতার মধ্যে একটা ড্র করে দিলাম, সিঙ্ক টাইপের একটা কিছু, ওভাল টাইপের একটা স্কেচ করে দিলাম। এখানে যদি ওয়াশিং মেশিনটা যদি একদম এই কর্নারে ঘেঁষে থাকে তাহলে সেক্ষেত্রে জাস্ট একটা চৌকো বক্স করে দিলাম, হয়ে গেল। যদি মাঝখানে থাকে সেক্ষেত্রে আমাদের দুদিকে স্পেস কত সেটা আমাদের মাপতে হচ্ছে, মেপে এখানে ড্র করতে হচ্ছে। ঠিক একইভাবে আমরা যখন বেডরুমে ঢুকলাম, বেডরুমে খাটের পজিশনটা কোথায় আছে সেটা আমাদের দেখতে হবে। যদি খাট এই কর্নার চেপে থাকে তাহলে জাস্ট কর্নার চেপে আমরা একটা, একইভাবে যেমন আমরা ফ্রিজ, ওয়াশিং মেশিন এঁকে আসি সেভাবে করে নিলাম। এই বেডরুমের এদিকে যদি ওয়ার্ডরোব থাকে জাস্ট একটা টেনে দিলাম, ব্যাস হয়ে গেল একটা ওয়ার্ডরোব। মোটামুটি আমি যেন ড্রয়িংটা যখন ফাইনালাইজ করব তখন যেন ড্রয়িংটা আমি নিজে বুঝতে পারি, সেরকম একটা করে নিলাম এখানে। তো পরে বেডরুমে তাই বেডের পজিশনটা কোথায় আছে দেখে নিলাম। এবং বেডের পজিশন দেখার সাথে সাথে ধরুন যদি বেডটা এই কর্নারে থাকে তাহলে সেই বেড মানে যিনি থাকেন সেই রুমে তিনি কোন দিকে মাথা করে শোন, অর্থাৎ যে পিলো সেই পিলোর পজিশন আমরা করে নিলাম। কেমন? এই বেডরুমের মধ্যে অনেক কিছু থাকে, কারণ বেডরুমের মধ্যেও ফ্রিজ থাকে, সেটা আমরা মার্ক করে নিতে পারি। কারো বেডরুমের মধ্যেও থাকে যে এসএসডব্লিউ পড়ে গেছে, এসএসডব্লিউ জোনে কি কি থাকে আমরা দেখলে সেটা বুঝতে পারবো যে বেডরুমের ভেতরে সেই সেই জিনিসগুলো অনেকদিন ব্যবহার হচ্ছে না, ধুলো পড়ে গেছে এটা সেটা, তখন সেটা আমরা মার্ক করতে পারবো যে হ্যাঁ ড্রয়িং এ যদি ফাইনালাইজের পর এসএসডব্লিউ এখানটাই পড়ে তাহলে আমি বুঝেই যাবো যে আমার ড্রয়িং ঠিক আছে। ঠিক একইভাবে সিঁড়ির নিচে অনেক কিছু থাকে, যেমন কি থাকে না পাম্প থাকে, সিঁড়ির নিচে ইনভার্টার থাকে, জেনারেটর থাকে, অনেক কিছু থাকে সিঁড়ির নিচে। কারো গার্বেজ থাকে, কেউ সিঁড়ির নিচে পার্কিং করেন, বাইক সাইকেল ইত্যাদি রাখেন, তো সেক্ষেত্রে সেগুলো আমাদের সিঁড়ির নিচে সেভাবে করতে হবে। কারো সিঁড়ির নিচে বাথরুম থাকে, কারো কিচেন থাকে, তো সিঁড়ির নিচে কিচেন থাকলে আমরা সেটা কিভাবে ড্র করব না, জাস্ট আমরা সিঁড়ির নিচে কিচেনের মাপটা নিয়ে নিলাম, এবার সিঁড়ির ওপরেই জাস্ট এইভাবে 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 একটা ড্র করে নিলাম যে এটা এই কিচেনে যাওয়ার এন্ট্রান্সটা এটা দিয়ে, কিচেন বা বাথরুম হতে পারে এটা, কিন্তু মাপ নিতে হবে। মাপ নিয়ে আমরা এখানে লিখে নিলাম, এবং এই মাপটা আমরা এর মধ্যে এমনই একটা জায়গায় লিখবো যে আমরা যেন বুঝতে পারি। ধরুন এটা আছে এদিকে 4 ফুট, এদিকটা 4 ফুট আছে, এদিকটা 5 ফুট আছে। এবার সিঁড়ির মাপটা কত, সেই মাপটা এই মাপটা ভেবেছিলাম 7 ফুট, সেটা 7 ফুট আমরা লিখে নিলাম, বা এখানে লেখা আছে বুঝতে পেরে যাবো এই মাপটা কত ফুট আছে, না এই মাপটা আমাদের 8 ফুট কি 9 ফুট আছে। তো সেক্ষেত্রে আমরা এই সিঁড়ির একদম গায়ে লিখে নিলাম যে 9 ফুট। ঠাকুর ঘরে ঢুকলাম, ঠাকুর ঘরে ঢুকে ঠাকুরের পজিশনটা কোথায় আছে, ঠাকুর কি এই ওয়ালে আছে নাকি এই ওয়ালে আছে। আমরা যদি এই ওয়ালে থেকে থাকে তাহলে আমরা এই দেওয়ালটা মেজারমেন্ট করে নেব যে এই ওয়ালে আমাদের ঠাকুর আছে। এখানে জাস্ট জিগজ্যাগ করে নিলাম বোঝার জন্য যে ঠাকুরগুলো সব এখানে রাখা আছে। মানে পজিশন, এক্সাক্ট পজিশনটা কোনটা কোথায় আছে সেটা শুধু দেখে না। এবার সেপটিক ট্যাঙ্ক কোথায় আছে, বাথরুম যখন বাইরে তাহলে সেপটিক ট্যাঙ্কটা বাইরেই হবে। অনেকের যদি সাপোজ ধরুন স্টেয়ারের নিচে কারো বাথরুম আছে, সেক্ষেত্রে সেপটিক ট্যাঙ্কটা অনেক সময় হবে এই বাথরুমের নিচেই থাকবে। তো সেক্ষেত্রে সেপটিক ট্যাঙ্কের পজিশনটা আমরা ঠিক একইভাবে
এই বাথরুমটা যেমন বললো, বাথরুমটা পুরোটাই আমার সেপটিক ট্যাঙ্ক আছে। তো সেক্ষেত্রে আমার কিছু করার দরকার নেই, জাস্ট এখানে হালকা করে লিখে নিলাম, এখানে একটা অ্যারো বার করে নিলাম, দিয়ে এখানে সেপটিক লিখে দিলাম, যাতে আমরা গ্রাফে যখন করবো তখন বুঝে যাই। এবার যদি আউটসাইডে থাকে, অনেকে সেপটিক ট্যাঙ্ক ওয়াশ করার জন্য কিছুটা অংশ বাইরে বার করা থাকে, তো সেই কতটা অংশ বাইরে বার করা আছে সেটা আমাদের বাইরে গিয়ে মাপতে হবে। এরকম একটা ধরুন পজিশন বাইরে বার করা আছে, কারো আবার পুরোটাই বাইরে বার করা থাকে, তো এই সেপটিক ট্যাঙ্ক পজিশনটা আমাদের মেপে নিতে হবে। বোঝা যাচ্ছে? হ্যাঁ, মানে প্রত্যেকটা এভরি ডিটেলস আমাদের দেখতে হবে। ডিটেলস আমাদের দেখতে হবে, একদম তাই। তার সাথে সাথে আরো একটা জিনিস দেখতে হবে, এই ওয়াল, এই ওয়াল, এই ওয়াল, এই ওয়াল কালার কি আছে, তার সাথে সাথে বেডরুমের ভিতরের কালার কি আছে, এইগুলো আমাদের দেখতে হবে। এবং দেখে এখানেই কোথাও লিখতে হবে, যেখানে আমরা বুঝতে পারবো, আমরা নিজেরা ড্রয়িং করে নিজেরাই বুঝতে পারবো যে এই ওয়ালের কালার এটা ছিল। সেটা আপনি পাশেও লিখতে পারেন, এরকম কোনো পাশেও লিখতে পারেন, উপরেও লিখতে পারেন যে বেডরুম রেড, এরকম কোনো সংকেত দিয়েও লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এবার যদি বাইরে কিছু থাকে, বাইরে ধরুন বাথরুমটা বাইরে আছে, তো এই বাথরুমের লোকেশনটা নিতে গেলে আমাদের কি করতে হবে, দেখি কি বলতে পারে তাড়াতাড়ি, এক্ষুনি হয়েছে। ওটা তো টোটাল প্লটটা ব্রহ্মস্থান অনুযায়ী বাথরুমটা কোন দিকে আছে সেটা দেখতে হবে, যেহেতু ওটা বাইরে আছে। হ্যাঁ, সেটা তো অবশ্যই দেখতে হবে, কিন্তু এই যে বাথরুমের না না, প্লটের থেকে পজিশন, ওই মানে মেন ওয়ালটার থেকে আর কনস্ট্রাকশনটার থেকে দুটো সাইডের ডিস্টেন্সটা মেপে নিলেই কোন লোকেশনে আছে বেরিয়ে যাবে। একদমই তাই, খুব ইজি ব্যাপার, শুধু এইটুকুটা মাপবো আর এইটুকুটা মাপবো, ব্যাস বাথরুমের পজিশন বেরিয়ে যাবে। এবার শুধু এইটার কত মাপ আছে, মানে এইটা কত, এখান থেকে এইটা কত আছে, এখান থেকে এইটা কত আছে, অর্থাৎ এইটা আর এইটা, এই চারটে জিনিস মাপলে আমাদের বাথরুমের মাপটা বেরিয়ে যাবে। কিন্তু আবার এই বাথরুমের গেট কোথায় আছে সেটা দেখতে হবে, যদি গেট এখানে থাকে, গেট থেকে ঢুকে বাথরুমে দেখতে হবে বাথরুমের যে পটটা থাকে সেই পটটা কোথায় বসানো আছে, সেটাও আমাদের মার্ক করতে হবে। যদি এই কর্নারে থাকে তাহলে আমরা এই কর্নারে মার্ক করে নিলাম পটটা এখানে আছে। এমনকি এই পটের যে এক্সাক্ট পজিশন সেটাও নিতে হবে। যদি পট একদম কর্নার ঘেঁষে থাকে তাহলে আপনি ড্রয়িংয়ে একটা ড্র করে নিন, কিন্তু যদি পটটা আপনার মনে হয় যে না এখান থেকে বেশ কিছুটা ছেড়ে আছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে মাপ নিতেই হবে। তো এক্ষেত্রে এই পটটা মাপার কিছু টেকনিক আছে, অনেকে এরকম আছে যে পটটা মাপতে গেলে তো সেই মানে এদিকটা যেতে হবে, একটা ব্যাপার থাকে যে বাথরুমের ভেতরে ঢুকে মাপজোপের একটা ব্যাপার। তো সেক্ষেত্রে কি হয়, এই যে ভিতরের পুরো ক্যালকুলেশনটা একটা অন্যভাবে করা যায়। আপনি খেয়াল করবেন বাথরুমের ভেতরে কি দেওয়া আছে, মেঝেতে কি দেওয়া আছে সেটা আপনি খেয়াল করবেন, কারণ মেঝের যে যদি কোনো মার্বেল বা টালি থাকে তাহলে সেই হিসাবে আপনি বাথরুমের মাপটা, বা এই যে পট, যদি এখানে পটটা থাকে এই পটের মাপটাও আপনি বার করে নিতে পারবেন। এটা একটু কমপ্লিকেটেড হবে, ধরুন আমি কিভাবে আমি এক্সাম্পল দিচ্ছি। ধরুন এর ভেতরে যে টালিগুলো বসানো ছিল, ম্যাট টালি বসানো থাকে, এবং সেগুলো সাধারণত 12-18 থাকে, 12-18 মানে 1 ফুট বাই 1.5 ফুটের টালি থাকে। তো সেক্ষেত্রে মেপে নেবো আমরা 1 ফুট, 2 ফুট, 3 ফুট, 4 ফুট করে মেপে নেবো, যে কোনো টালি আছে সে কোনো টালি, কটা টালি ছেড়ে আমার পর বসে আছে তাহলে সেটা ইন্টু 1 ফুট, 6 টালিতে 6 ফুট, 6 ফুট ছেড়ে আমার পর বসে আছে, এইভাবে করা যায়। আর না হলে দেওয়াল টু দেওয়াল মাপতে হবে, কোনো অসুবিধা নেই। আমার মনে হয় দেয়াল টু দেয়াল মাপাই ভালো, কারণ কিছুদিন আগে আমার নিজের বাড়িতেই 2 বাই 2 ফুটের টাইলস ছিল, হুম। তো সেটা একটা মোটামুটি হিসেব করছিলাম, কিন্তু যখন ফিতে ফেললাম তখন দেখছি যে ওইগুলো 2 ফুটের কিন্তু কম রয়েছে। হ্যাঁ, ওটা যখন পালিশ করে বসায় তখন ওটা প্রায় 1 ইঞ্চি করে কমে যায়, 1 ইঞ্চি করে কমে না, একটু কম, মানে ওই 6-7 ইঞ্চি করে কমে যায়।
এই 6-7 সুতো করে কমে যায়। ঠিক আছে, না আমি আসলে পর মেজারমেন্টের বিষয়টা এটা একটু অন্যরকম, কারণ এটা মাপতে গেলে সবসময় নিজেকে বুদ্ধি খাটিয়ে মাপাটাই বেটার। তো ওটা ড্রয়িং করতে করতে এসে যাবে, ওটা এমন কিছু ব্যাপার না। কারণ টালি তো অনেকের বাথরুমে থাকেও না, কারো মেঝে থাকে, সেক্ষেত্রে কি হবে? তখন তার 2 ফুট 3 ফুট খুঁজলেও পাওয়া যাবে না, তখন তাকে মেজারমেন্ট করতেই হবে। মোটামুটি মাপ করতে 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 1 ফুট যে 1 ফুট সমান কতটা মাপ হয়, সেই মাপটা যখন আপনার চোখের আন্দাজে চলে আসবে, তখন আপনি মোটামুটি এই ডিস্টেন্সটা দেখলে বলে দেবেন পট থেকে দেওয়ালের দূরত্ব কতটা থাকতে পারে। ওটা করতে করতে এসে যাবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার আমাকে বলা হোক এখানে কোথায় কি সমস্যা রয়েছে। প্রথমে তো এর নটটাকে ফিক্স করতে হবে, কোন দিকটায় নর্থ এবং কোন জোনটায় আসছে, মানে একদম অ্যাঙ্গেলে আছে না স্ট্রেট আছে, সেটা একদম। দেখে আর ব্রহ্মস্থানটা বের করে তারপরে জোনগুলোকে ভাগ করতে হবে। হ্যাঁ, একদম একদম একদম। আমরা ওখানে এখনো আসি, আমরা ওখানেই জাস্ট শুরু করবো এবার। ড্রয়িং পর্যন্ত কার কোথায় অসুবিধা আছে আমি সেটা জাস্ট জিজ্ঞাসা করছি, আসছি এক্ষুনি ওটা। হ্যালো। এই পর্যন্ত বুঝতে পেরেছি। বাহ। আর বাকি সবাই? মোটামুটি পেরেছি। এই যে মোটামুটি কেন, গোটাগুটি হলো না কেন? মোটামুটি মানে আমি তো জয়েন করেছি 8টা 5-এ, 8 ঘন্টা আগে ক্লাস হয়ে গেছে, প্রথমে আঁকাগুলো আমি দেখিনি। না, আধ ঘন্টা আগে হয়নি, ক্লাস প্রায় শুরুই হয়েছে 7টা 50 এরকমই হবে ও ক্লাস। আচ্ছা, ওই বাউন্ডারি ওয়াল বেডরুম আমারও টেবিল দেরি কিছু আঁকা হয়েছে। হয়ে গেছিল। আচ্ছা, বাউন্ডারি ওয়ালটা। ব্যাপারটা বিষয়টা একটা বুঝলাম, ধরে ধরে করলে পরে এবার ট্রাই করলে পরে আস্তে আস্তে আসবে। হ্যাঁ বেশ, তাহলে আর শুক্রবার চলে আসুন অথবা রবিবার চলে আসুন। শুক্রবারটা না, রোববারটা চেষ্টা করবো যাওয়া। শুক্রবারটা একটা উইকডেজ তো বন্ধ রাখাটা চাপ হবে, রোববারটা তাহলে এটা। আচ্ছা বেশ, তাহলে সকলেরই কারণ আমন্ত্রণ এগুলো রইল। এগুলো এগুলো না স্যার, প্র্যাকটিক্যাল না করলে না পুরো ইয়েটা কনসেপ্টটা খুলবে না। একদমই তাই। আপনি যতই এখানে আচ্ছা, দেখবেন আপনার শুক্রবার কাছে। কোথায় আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন। বলছি শুক্রবার কোথায় আছে? শুক্রবার যাওয়াটা দক্ষিণেশ্বরের বালিতে আছে। দক্ষিণেশ্বরের বাড়িতে? হুম। কটার সময় যেতে হবে? ওখানে রিপোর্টিং টাইম আছে 10:30। আচ্ছা, ওই যেতে কি কোন স্টেশন, বালি হল না বালি কার? ওটা দক্ষিণেশ্বরের আগে যে বালি পড়বে না, বালি পড়ে দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর আমি শিয়ালদা দিয়েই যাবো, শিয়ালদা দিয়ে গেলে দক্ষিণেশ্বরের পরে বালিখাল পড়বে, তারপরে বালি হল পড়বে। হ্যাঁ। তো কোন স্টেশনে নামতে হবে? আচ্ছা, ওটা আপনার পড়বে, ওটা বালি খাল পড়বে সম্ভবত, বা বালিখালের কিছুটা আগে ওখান হতে থেকে, পারে, তাই বালি হল্ট না। তাহলে বালিখাল থেকে ওখান থেকে অটো বা হ্যাঁ ভ্যান হ্যাঁ, অনেক ওই কিছু স্টপেজটার যেতে নাম পারে। হচ্ছে বালি শিল্পশ্রী। বালি শিল্পশ্রী? হ্যাঁ। ঠিক আছে, আমি পেয়ে যাবো। আমি ঠিক তাহলে আছে তো। শুক্রবার দিনকেই যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, একদম একদম। গ্রুপে জানিয়েও দেওয়া হবে আজকে। আর আমাদের যাদের অনেকটা ডিস্টেন্স হয়ে যাচ্ছে বা অফিস রয়েছে, সব মিলিয়ে সম্ভব হবে না, তাদের কি ব্যবস্থা হবে? একটু কি মানে কোনো আচ্ছা। কিছু শেয়ার হ্যাঁ। করার মতন কিছু পাওয়া যাবে? আচ্ছা, আমাদের একটা প্রোগ্রামিং ফাইল চলছে, যেটা এই প্রোগ্রামটাই থাকবে, হুম। যে একটা ওভারঅল টোটাল বাস্তু ভিজিটে একটা যদি শর্ট ফিল্ম তৈরি করা যায়। হ্যাঁ, সেটা হলে খুব ভালো হয়। হ্যাঁ, মানে বিষয়টা নিয়ে আমরা পৌঁছতে ভাবছি। পারবো না, কিন্তু ইচ্ছেটা রয়েছে, এই জন্যই আর কি, না না, একটু যদি অবশ্যই হবে, পাওয়া। সুযোগ অবশ্যই হুম হবে। হুম। ঠিক।
আমরা চেষ্টা করছি খুব তাড়াতাড়ি একটা রবিবারটা কোথায় আছে? শর্ট ফাইল রেডি করে দেওয়ার জন্য। আচ্ছা, আপনার বাড়িটা কোথায় বলুন তো একটু, পারমিতা দি? আমার বাড়ি বালিগঞ্জে, এই পাশে বালিগঞ্জ? মানে সাউথের দিকে, বালিগঞ্জ না মানে রুবির দিকে। কেন? ও, রুবির মানে দিকে। আচ্ছা এত, আচ্ছা, না ওই দিকটা হ্যাঁ কোনো অনেকটা মানে- ডিস্টেন্স প্লাস অফিস আছে, তো সেইটা একটা সমস্যা হয়ে যাচ্ছে। ও, না ওইদিকে যদি কোনো প্রজেক্ট পড়ে তখন তাহলে আপনাকে অবশ্যই কনফার্ম হ্যাঁ করবো যে। হ্যাঁ হ্যাঁ, অতি অবশ্যই অতি অবশ্যই। আমি খুব ইন্টারেস্টেড। সাউথের দিকে কোনো ইয়ে পড়লে কলকাতায়, তাহলে আমি খুবই আগ্রহী। আচ্ছা, আচ্ছা, রোববার দিন কোথায় আছে? রোববার দিন আছে ওটা উত্তরপাড়া। উত্তরপাড়াটা হবে না। আচ্ছা পারমিতা দি, বেহালাটা কত দূরে হবে? তা বেহালাটা হলে তাও যেতে পারি, আচ্ছা মানে গঙ্গা পেরিয়ে ওপারে তো, ওটা আচ্ছা একটু আমার পক্ষে আচ্ছা একটু চাপের হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, ওইদিকে এবারে কাজ পড়লেই অবশ্যই গ্রুপে মেসেজ করা হবে। হ্যাঁ একটুখানি প্লিজ জানাবেন। হুম হুম, অবশ্যই জানানো হবে। হ্যাঁ, এই বাস্তু ভিজিট গুলো হলে একটা সুবিধা আছে, কারণ বাস্তুর মানে ড্রয়িংটা ঠিক আছে, কিন্তু বাস্তুর তো আরো অনেক ব্যাপার থাকে, কারোর হুম নিজের বাড়ি, কারোর ফ্ল্যাট, কারোর হুম ভাড়া বাড়ি, হুম কারোর বাড়ির বিভিন্ন রকম, মানে চার্ট যেমন বিভিন্ন রকম হয়, বাস্তু তো বিভিন্ন রকম হয়। হ্যাঁ, ওগুলো একদমই ডিল তাই। করা একটা দেখার ব্যাপার আর কি। হুম হুম হুম। মানে নিজের বাড়ি হলে কি, ভাড়া বাড়ি হলে কি, ফ্ল্যাট বাড়ি হলে কি, শরিকানা বাড়িতে কি, হুম, এরকম অনেক ব্যাপার থাকে না। যত রকম বাস্তু তত রকম ডিজাইন থাকে। হ্যাঁ, সেটা তো স্বাভাবিক। আচ্ছা, আর বাকি সবার? বেশ, তাহলে সবারই মোটামুটি ক্লিয়ার হয়েছে। ওকে, এবার তাহলে আমরা, আমাদের মেজারমেন্ট হয়ে গেছে, ড্রয়িং হয়ে গেছে, সব কমপ্লিট। কিছুটা কাজ বাকি আছে। কিছুটা কাজ কি বাকি আছে না, এই ড্রয়িংটাকে পুরো গ্রাফ পেজে করতে হবে। এই কাজটা বাকি আছে। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। এই যে ধরুন যদি কারো পুরো বাউন্ডারিতে বাড়িটা না থাকে, হুম সেক্ষেত্রে যে এক্সট্রা স্পেস আছে সেখানটা তো সবাই ইউটিলাইজ করবেই কোনো না কোনো ভাবে। কেউ কুয়ো করতে পারে, কেউ কল করতে পারে, বা ধরুন কেউ গ্যারেজ করতে পারে, বা অন্যান্য কিছু পায়খানা বাথরুম, তো এটা তো জেনারেলি থাকবেই, এটা ধরে নেওয়া যায়। হুম বা গার্ডেন করতে পারে। হুম। তো সেক্ষেত্রে আমরা দুটো ব্রহ্মস্থান বার করলে কি সুবিধা হবে, বা অল ওভারটা বার করলে কি অসুবিধা হবে? দেখুন, অসুবিধা কিছুই নেই, বরঞ্চ সুবিধা হবে। কারণ আপনি এই ব্রহ্মস্থানটা বার করবেন, আপনি এটা বুঝবেন, আপনার কাছে এটা ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু আপনাকে যদি এইটা প্রিম অ্যান্ড প্রপার বার করতে হয়, তখন আপনাকে পুরোটার ব্রহ্মস্থান বার করতে হবে। সেক্ষেত্রে আপনি কি বুঝবেন না, বাউন্ডারির মধ্যে এনার্জি কি আছে এবং কনস্ট্রাকশনের মধ্যে এনার্জি কি আছে। বাউন্ডারির মধ্যে এনার্জি তো সবসময় ইনকামিং আউটগোয়িং হয়েই চলেছে, কারণ এর উপরে খোলা আকাশ, ছাদ নেই। কিন্তু এই ঘরের ভেতরের এনার্জি, কারণ দেয়ালের মধ্যে আবদ্ধ আছে, তো এনার্জি সেখানেই খেলা করা শুরু করে। তো সেক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এটা, সুবিধা অসুবিধা কিছু নেই, পুরোটাই সুবিধা। যদি পুরোটা নিয়ে করা যায় সেটাতেও সুবিধা, এটা নিয়ে করা যায় এটাও সুবিধা। তাই বলা হয় যে আপনি দুটো নিয়েই করুন, দুটো নিয়ে করলে ব্যাপারটা বেস্ট হবে। সেক্ষেত্রে আপনাকে হয়তো। এখানে ধরুন মানে টোটাল করতে গেলে, যদি এরকম হয় হ্যাঁ। যে ধরুন টোটাল বাউন্ডারি যখন আমরা ব্রহ্মস্থান বার করছি, তখন হুম দেখা যাচ্ছে যে তার ব্রহ্মস্থানটা হয়তো উপরে দেওয়াল পড়ে গেছে, অথচ আমরা মানে মেন যে কনস্ট্রাকশনটা সেটার উপর নিয়ে যখন করছি, তখন দেখা যাচ্ছে যে ব্রহ্মস্থানটা হুম খালি আছে। হুম হুম। হ্যাঁ, অবশ্যই হতেই পারে। হতে পারে, এটা হবে। যদি বাউন্ডারি ওয়াল থেকে কনস্ট্রাকশন ওয়ালের ডিস্টেন্স অনেকটা বেশি থাকে, তাহলে ব্রহ্মস্থানের তো অনেক চেঞ্জ হবে। ব্রহ্মস্থান কোথায়, যদি এই বাউন্ডারি ধরি, এই বাউন্ডারি থেকে এটা যদি আমি ব্রহ্মস্থান বার করি, এটা এই জায়গাটা পড়বে, ব্রহ্মস্থানটা এখানটা পড়বে। আর যদি আমি শুধু কনস্ট্রাকশন বার করি, তাহলে ব্রহ্মস্থানটা কোথায় পড়বে,
ব্রহ্মস্থান ঠিক এইখানটা পড়বে, তাই তো? এটা তো হ্যাঁ বাথরুম বাইরে, তাহলে কনস্ট্রাকশন পার্টের ব্রহ্মস্থান দিয়ে কি শুধু বিচার হবে? না, কখনোই না। এখানে ব্রহ্মস্থান দুটোই বার করতে হবে। আচ্ছা অর্কদীপ বাবু, আপনি একটু ভালো করে শুনে নেবেন বিষয়টা। ব্যাপারটা যেটা হবে না, যখন আমরা বাউন্ডারি ব্রহ্মস্থান বার করব সেক্ষেত্রে আমরা কি পাবো, বা বাউন্ডারি ব্রহ্মস্থান বার করব কেন? কারণ আমাদের এই যে যে জিনিসগুলো, ধরুন বাউন্ডারি আপনি যে বললেন, কেউ গ্যারেজ করবে, কেউ বাথরুম, কেউ কিচেন, এটসেট্রা যা খুশি করতে পারে, ফাঁকা থাকলে কেউ কিছু করবে, আর যে যার যেটা ইচ্ছা হবে সে সেটা করবে, অবশ্যই করবে। সেই জোনগুলো বোঝার জন্য আমাদের এই ব্রহ্মস্থানটা বার করতে হবে, যে এই যে বাথরুমটা, এই বাথরুমটা ওভারঅল প্লটের মধ্যে কোন জোনে পড়ছে। যদি এখানে একটা কুয়ো থাকতো এর পাশে, কুয়োর পাশে কি থাকে না কলতলা থাকে, তো সেক্ষেত্রে এই জোনটা আমরা বার করব কোথা থেকে, কিভাবে, সেটা বার করার জন্য আমাদের এই টোটাল প্লটের ব্রহ্মস্থানটা বার করতে হবে। কিন্তু যখন আমাদের এই ঠাকুর ঘরের পজিশন বার করতে হবে, এটা কোথায় আছে সেটা দেখার জন্য আমাদের তখন এই ব্রহ্মস্থানটা লাগবে, কনস্ট্রাকশনের ব্রহ্মস্থান লাগবে। সেখানে বুঝবো ঠাকুর ঘরটা কোথায় আছে, কারণ এই কনস্ট্রাকশনের ব্রহ্মস্থান থেকে আমরা এই বিচার করতে পারবো না, কারণ এই প্লটটা আমরা ব্রহ্মস্থানের মধ্যে ধরিনি, এটা আমরা বাদ দিয়ে ধরেছি। কি বলছি বোঝা যাচ্ছে? হ্যাঁ, বুঝতে পেরেছি। ওকে ওকে। হ্যাঁ বুঝেছি। তার মানে যখন কারোর বাড়ি হয়তো প্রথমে সামনেটা অতটা ছেড়ে কারোর বাড়ি হলো, হুম ঠিক আছে, হুম এবার যেহেতু উঠোনটা খোলা পড়ে আছে, সেহেতু সে পরে কিছু একটা ওখানে বানাতে চায়, হুম, তখন সেইটা কোথায় হবে, কোন দিকে হবে, সেটা জানার জন্য আমাকে টোটাল ব্রহ্মস্থান বার করতে হবে। বার করতে হবে। টোটাল একদম বাড়ির সমেত ব্রহ্মস্থান বার হ্যাঁ করতে হবে। হ্যাঁ। শুধু কিন্তু ওইটুকু বার ঘরের করলে চলবে না। ভেতরে, বলুন বলুন। ঘরের ভেতরেরটার মানে বাদবাকি বেডরুম আর কিচেন এগুলোর ব্রহ্মস্থান কি ভেতরের ইয়েটা দিয়েই হবে? হ্যাঁ অবশ্যই। ভেতরের ব্রহ্মস্থানটা দিয়ে? এই চার আচ্ছা, দেওয়ালের মধ্যে যা রয়েছে সব এই ব্রহ্মস্থান থেকে হবে, এই চার দেওয়াল থেকে আসা ব্রহ্মস্থান থেকে হবে। আর এই চার দেয়ালের মধ্যে যা রয়েছে, অর্থাৎ এর বাইরে, এটা তো রয়েছে অবশ্যই, এর বাইরে এই চার দেয়ালের মধ্যে যা রয়েছে, মানে বাউন্ডারি চার দেয়ালের মধ্যে যা রয়েছে, সেটা বার করার জন্য বাউন্ডারি ব্রহ্মস্থান। বুঝতে পেরেছি। কিন্তু শুধু গেটের জন্য ব্রহ্মস্থান আলাদা করে, ধরুন শুধু কিছু নেই, আমার একটা মেন গেট আছে আর বাগান আছে, হুম। তার জন্য তো আলাদা করে ব্রহ্মস্থান বার করার প্রয়োজন নেই। দেখুন, যদি গেটের ব্রহ্মস্থান আপনি বার করতে চান, আপনি অবশ্যই করতে পারেন, ওটা ভালো হবে। হ্যাঁ, মানে এই সেইটাও গেটটার তো জানা এক্সাক্ট, দরকার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্সাক্ট লোকেশনটা এই জানার জন্য জন্যই। আমাকে বার করতে হবে। বুঝতে পেরেছি। এবার ধরুন এরকম হলো, কারোর এইদিকে তার প্রাচীর দেওয়া রয়েছে, এদিকে দেওয়া রয়েছে, এদিকে দেওয়া রয়েছে, এদিকটা পুরোটাই ওপেন, মানে এদিকে কোনো কনস্ট্রাকশন নেই, বাউন্ডারি কোনো কনস্ট্রাকশন তোলা নেই, ঘেরা নেই, জাস্ট একটা রাস্তা করা আছে ঢোকার মতো, আর কিছু নেই, এখানটা পুরো ঘাস টাস ইত্যাদি হয়ে আছে। সেক্ষেত্রে আপনার মেন এন্ট্রান্স হবে কিন্তু এটা, কারণ আপনার এখানটা পুরো উন্মুক্ত, কিচ্ছু নেই, ফাঁকা। বোঝা গেল? আচ্ছা স্যার, হ্যাঁ ধরুন ঘেরাই আছে, হ্যাঁ যদি প্লটটা ঘেরা থাকে এবং সেখানে প্লটের ব্রহ্মস্থান অনুযায়ী আমরা তার প্লটে ঢোকার এন্ট্রেন্সটা দেখলাম, এবার কনস্ট্রাকশন এরিয়ার এন্ট্রেন্সটাতে কোনটা বেশি প্রায়োরিটি পাবে, যেটা কনস্ট্রাকশন এরিয়ার ব্রহ্মস্থানের প্রায়োরিটিটা অনুযায়ী পাবে, না ওই প্লটের ব্রহ্মস্থান অনুযায়ী? কারণ যদি দুটোর মধ্যে যদি ইয়ে হয় কোনোভাবে। আচ্ছা, এটা আমি চাইছি যে ক্লাসের মধ্যে উপস্থিত থাকা কেউ বলুক আনসারটা। আচ্ছা, উনি যে প্রশ্নটা করেছেন এই প্রশ্নটা ক্লিয়ার করে দিই। উনি প্রশ্নটা করেছেন যে বাউন্ডারির এন্ট্রান্সটা আমরা বাউন্ডারির ব্রহ্মস্থান থেকে মেজারমেন্ট করতে পারলাম, বা জোনটা আমরা ঠিক করতে পারলাম, কিন্তু কনস্ট্রাকশনের যে এন্ট্রান্সটা রয়েছে সেটা আমরা কোন ব্রহ্মস্থান থেকে দেখব, এটাই তো বলবো। হ্যাঁ হ্যাঁ, এটাই। বেশ বেশ, এই আর আনসারটা। মানে আর হ্যাঁ, এইটা কোনটা অনুযায়ী দেখবো, আর ধরুন দুটোর মধ্যে মানে কনস্ট্রাকশনের ব্রহ্মস্থানে
যেটা ঠিক দেখাচ্ছে সেটা যদি আবার প্লটের এতে দেখায়, সেক্ষেত্রে আমরা কোনটাকে নেব? বেশ, ঠিক আছে। উত্তরটা কি হবে তাহলে? যখন বাড়ির ভেতরে কোনো ওই বেডরুম ফেডরুম গুলো বানাবো তখন বাড়ির ভেতরে ব্রহ্মস্থানটা মেন হবে, আর যখন বাউন্ডারির মধ্যে কিছু বানাবো তখন টোটাল ব্রহ্মস্থানটা মেন হবে। হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু বলবো প্রশ্নটা একটু অন্যরকম ছিল, যে এই কনস্ট্রাকশনের এন্ট্রান্সটা আমরা কোন ব্রহ্মস্থান থেকে দেখব, যে কি জোনে পড়েছে। ও আচ্ছা, এন্ট্রান্সটা তাহলে তো টোটাল ব্রহ্মস্থানটা থেকেই দিতে হবে, কারণ ওটা তো বাইরে থেকে ভেতরে ঢুকছে। একদমই তাই, বাড়ি থেকে ভেতরে ঢুকছে, কিন্তু আমাদের দেখতে হবে যে এন্ট্রান্সটা কোথাকার এন্ট্রান্স। এটা কি বাউন্ডারির এন্ট্রান্স নাকি কনস্ট্রাকশনের এন্ট্রান্স? বাউন্ডারি যখন এন্ট্রান্স হবে তখন বাউন্ডারি ব্রহ্মস্থান থেকে দেখব, যখন কনস্ট্রাকশনের এন্ট্রান্স হবে তখন কনস্ট্রাকশনের ব্রহ্মস্থান থেকেই দেখব। কারণ আমরা কি জানি, ব্রহ্মস্থান হয় একদম মাঝখানে, মাঝখান থেকে 16 দিকটা ঠিক এইভাবে 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 স্প্রেড করে। তো সেক্ষেত্রে আমরা যদি সাপোজ এখানটা একটু দেখি, এই যে বাউন্ডারি ব্রহ্মস্থানটা ধরেছি, এখান থেকে এই যে এন্ট্রান্সটা, কনস্ট্রাকশন এন্ট্রান্সটা, এটা খুবই কাছে, আর এখান থেকে এই অপোজিটের যে ওয়ালটা এটা খুবই দূরে, তাই এটা ঠিক ব্রহ্মস্থান হচ্ছে না এই জোনটা বিচার করার জন্য, সেটাতে তো আসবেই না। দ্বিতীয়ত এটা বাউন্ডারির ব্রহ্মস্থান, কিন্তু যখন আমরা কনস্ট্রাকশন আসবো তখন এখান থেকে এই পুরো জায়গাটাই সমান দূরত্বে রয়েছে। বোঝা গেল প্রবল বাবু? হ্যাঁ স্যার, এবার বুঝতে পেরেছি। মানে তখন আমরা কনস্ট্রাকশনের বাড়ির মেইন গেট যেটা বলে, হ্যাঁ, হুম, ওটা ইয়েতে সেটা আমরা কনস্ট্রাকশনের হোম যেতাম। সেখান থেকে নেব। এবার এন্ট্রান্স একটা থাকে না, এন্ট্রান্স একাধিক থাকে, মানে দুটোও থাকে, কারো এদিকেও থাকে এদিকেও থাকে এদিকেও থাকে। তাই একটা কথা হচ্ছে এন্ট্রান্স আমরা কিন্তু সবগুলোই নেব, যেখানে যে অবস্থাতেই থাকুক এন্ট্রান্স আমাদের সবগুলোই নিতে হবে। আচ্ছা, এবারে অনেকের কি থাকে, এই যে বাউন্ডারি, অনেকের না বাউন্ডারি থাকে কিন্তু বাউন্ডারি করা থাকে না। কি বলছি বোঝা যাচ্ছে? আমরা বা আপনারা অনেক জায়গায় দেখে থাকবেন যে বাউন্ডারি রয়েছে কিন্তু বাউন্ডারি করা নেই। বাউন্ডারি কিরকম থাকে না, এখানে ছোট 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 গাছ করা থাকে, বা ছোট 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 ইট দিয়ে একটা ছোট রেলিং করা থাকে, যে 5 ইঞ্চি 6 ইঞ্চি, এর ওপরে আর ওঠে না। প্রাচীর আমরা কোনগুলোকে বলি, হ্যাঁ 8 ফুট 9 ফুট 10 ফুট দিয়ে পুরো প্লটটা আমার ঘেরা রয়েছে সেটা বলি, কিন্তু অনেক ক্ষেত্রে সেটা থাকে না। হয়তো সেই বাড়ির যিনি বয়স্ক তিনি বলে দেন যে আমার এই নর্থের দিকে 3 ফুট জায়গা আছে, ওয়েস্টের দিকে 4 ফুট জায়গা আছে, সাউথের দিকে 2 ফুট জায়গা আছে, এটা বলে দেন, কিন্তু আদৌ কোনো মাপ থাকে না বা কোনো কনস্ট্রাকশন করা থাকে না। তো সেক্ষেত্রে আমরা কি করব? ধরুন সেক্ষেত্রে কি আছে না, এক তো কনস্ট্রাকশন প্রাচীর করাই নেই, দ্বিতীয়ত আবার বাড়ির বাইরে সে বাথরুম করে রেখেছে একটা, এদিকে একটা রান্নাঘর করে রেখেছে, মানে বাড়ি বাড়ি আছে এগুলো, কিন্তু কোনো কনস্ট্রাকশন বাউন্ডারি ওয়াল করা নেই। সেক্ষেত্রে আমরা কি করব? আমরা কিভাবে সেটা ব্রহ্মস্থানে বার করব, কিভাবে সেটা জোনই ঠিক করব? এরকম আছে, আমাদের অনেকেরই রয়েছে, আমরা অনেক কাজ এরকম করেওছি। ইভেন গতকালই একটা কাজ ছিল, যে বাড়ির বাইরেই তাদের মন্দির ছিল, রান্নাঘরও ছিল, কিন্তু তাদের কোনো বাউন্ডারি ছিল না। কিন্তু সেক্ষেত্রে আমরা কি করব? আমরা কিভাবে বার করতে পারি এই জোনটা? দেখি কে বলতে পারে বুদ্ধি খাটিয়ে। টোটাল বাউন্ডারি ধরেই করতে হবে, কারণ টোটাল বাউন্ডারিটা আছে বলেই তো ওখানে কনস্ট্রাকশন করেছে। যে বাইরে ধরুন বাথরুম করেছেন বলছে, হুম, তো টোটালটা তার জায়গা বলেই তো সেখানে করেছে, এবং তার মুভমেন্টও ওইটার মধ্যে সীমাবদ্ধ। হুম, সে ওইটার মধ্যে মুভমেন্টও করে, কারণ ওখানে এনার্জি ফ্লোটাও ওর মধ্যে আসছে। হুম। তো টোটাল বাউন্ডারিটা ধরে করা উচিত বলেই আমার মনে হয়। বেশ, ঠিক আছে।
আর একটা একটা জমির তো মাপ আছে নিশ্চয়ই, উনি যতই বাউন্ডারি দিক আর চাই নাই দিক, ওনার তো একটা নির্দিষ্ট জমির মাপ আছে, সেটা তো উনি জানেন ভালো করে, যে কত বাই কত জায়গাটা ওনার। হুম, তো সেটাই ওনার থেকে জেনে নিয়ে মাপা ভালো। আচ্ছা, তো এটা কি হবে না, তিনি যে মাপগুলো বলবেন চারদিকে সেই মাপগুলো বসিয়ে আমরা একটা ড্রয়িং করব। ড্রয়িং করে আমরা এই জায়গার যে লোকেশনটা সেটা আমরা বার করব, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, সেটা করা যেতে পারে, অবশ্যই সেটা করা যেতেই পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু ধরুন কোনো ক্ষেত্রে আবার এরকম হলো তার কোনো দিকেই কোনো জায়গা নেই, একমাত্র তার বাড়ির সামনের দিকটা কিছুটা জায়গা পড়ে আছে, কোনো দিকেই তার কোনো জায়গা নেই, সামনের দিকটা কিছুটা একটা জায়গা পড়ে আছে। ধরুন এটাই যদি ধরি, এই দিকের বাউন্ডারি ওয়াল যে 2 ফুট জায়গা, এই যে 2 ফুট, এই জায়গাগুলো নেই। ধরুন এইটুকু জায়গাটাই আছে, এদিকে ওয়েস্টের দিকে নেই, সামনের দিকটা আছে। এবার ঘেরাও নেই, কিছু নেই, এখানে একটা বাথরুম, এখানে একটা রান্নাঘর করে রেখেছে। তো তখন সেই লোকেশনটা আমরা বার করবো কিভাবে? এমনকি তার তখন হয়তো সেক্ষেত্রে কনস্ট্রাকশন, হ্যাঁ, সেক্ষেত্রে কনস্ট্রাকশনের যতটা মাপ, সেই মাপটার সঙ্গে সামনে যতটা পড়ে আছে, কতটুকু অব্দি ওনার আছে, সেটা ওনার থেকে সেই ইনফরমেশনটা নিয়ে সেটাকে অ্যাড করে দিতে হবে। ইনফরমেশনটা আপনি পাবেন না, তিনি জানেন না তার সামনে কতটা আছে। হ্যাঁ, মোটামুটি সে বললো মোটামুটি 10 ফুটের মতো আছে, আমার ঠিক মনে নেই, অনেক দিনের তো, আমার কোনো দলিলও নেই, কোনো কাগজপত্র নেই, কোনো ম্যাপও নেই। তা সেক্ষেত্রে এবার আমরা কি করতে পারি? তো ঠিক আছে, আমি বলে দিচ্ছি সেটা। তো সেক্ষেত্রে আমরা কি করব, যদি আমরা এটাই ধরি যে এখানে শুধু একটা বাথরুম আছে, বাথরুমের এই দিকটা পুরোটাই ফাঁকা আছে, এখান থেকে এন্ট্রান্স হচ্ছে, আর কিছু নেই, এপাশে কোনো ঘেরাও নেই, কিছু নেই। আমাদেরকে এই লোকেশনটা বলতে হবে যে এটা কোন জোনে পড়েছে। তো সেক্ষেত্রে কি করব, আমাদের তো এই কনস্ট্রাকশনটা আছে, এই কনস্ট্রাকশনটা আমরা মেপে সবকিছু করে ব্রহ্মস্থান বার করে চক্র ফেলে দিয়েছি। এই চক্র থেকে দেখব এই যে বাথরুমটা কোন জোনে যেতে চাইছে। কারণ আমার তো এদিকটা কিছু নেই, না তো এখানে দেওয়াল আছে, না তো এদিকে দেওয়াল আছে, আমার কিছুই নেই, শুধু এইটুকুটা রয়েছে যে একটা বাথরুম রয়েছে, এই জায়গাটা পুরো ওপেন আছে, সে এখানটাতে যাওয়া আসা করে, এখানটা ফাঁকা। তো সেক্ষেত্রে এই লোকেশনটা বার করার জন্য তখন আমরা এই কনস্ট্রাকশন থেকে দেখবো যে এটা, এই কনস্ট্রাকশনের এই ওয়ালটা কোন জোনে পড়ছে, এবং সেখান থেকেই এই যে বাথরুমটা, এটার লোকেশনটা আমরা মেজারমেন্ট করব। এটা কোন সিচুয়েশনের কথা বললাম, যে যার কিছুই থাকবে না আউটসাইডে, শুধু একটা মাত্র বাথরুম বাড়ির বাইরে রয়েছে, সেক্ষেত্রে আমরা এই ব্রহ্মস্থান থেকেই এই লোকেশনটা ক্লিয়ার করব। হ্যাঁ, এ থেকে এই ডিস্টেন্সটা অনেকটা হয়ে যাচ্ছে, এটা ঠিক কথা, কিন্তু এই লোকেশনটা বার করার জন্য আমাদের এই ব্রহ্মস্থান থেকেই করতে হবে, কারণ আমাদের আর বাইরে বাউন্ডারি কোনো কনস্ট্রাকশন বা মাপ যোগ খাতাপত্র কাগজ কিচ্ছু নেই। বোঝা গেল? হ্যাঁ, হ্যাঁ, বোঝা হ্যাঁ, গেল। বুঝতে পারলাম। হ্যাঁ, বলুন কাকলিদি, কিছু একটা বলছিলেন। হ্যাঁ, আমি ওটাই বললাম, বোঝা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, পিয়ালিদি কোনো সারা শব্দই পাচ্ছি না। হ্যালো পিয়ালিদি, আপনার ক্লাসে কোনো রেসপন্সই পাচ্ছি না। আচ্ছা, আমাদের মোটামুটি যে ফার্স্ট ড্রয়িং এর যে ব্যাপারগুলো থাকে সেটা আমাদের কমপ্লিট হয়েছে, এবার আমরা গ্রাফ পেজে যাব। আচ্ছা, গ্রাফ পেজের ড্রয়িং কি নেক্সট উইক থেকে স্টার্ট করা হবে? কারণ গ্রাফ পেজটা না হলে আমি নর্থ বা চক্রটার ব্যাপারটা বলতে পারবো না, কি চক্রের ব্যাপারটা একটু বলে দেবো, নর্থের ব্যাপারটা একটু বলে দেবো। পরের সপ্তাহে করলেই ভালো হয়।
আর পরীক্ষার ড্রয়িংটা নিয়ে একটু আলোচনা করে দিলে ভালো হয়। হ্যাঁ, মানে সেটা পরীক্ষার পরের ড্রয়িংটা সপ্তাহে নিয়ে হলেও হবে। কোনো ব্যাপার না, হ্যাঁ, পরীক্ষার ওটা ড্রয়িংটা খুব কমপ্লিকেটেড হয়ে গেছে। ওটা এই বোর্ডে আমি পুরো একটা গ্রাফ তৈরি করব, সেই গ্রাফ তৈরি করে সেই গ্রাফের মধ্যেই আমরা ড্রয়িংটা প্র্যাকটিস করব, কেমন? ঠিক আছে। আচ্ছা, আজকে তাহলে আর কি বলবো বলুন? বোর্ডের ড্রয়িং আজকে আমাদের ফার্স্ট ক্লাস হচ্ছে। আর কি কি দেখাতে হবে একটু বলুন, সে ছোটখাটো জিনিস হোক বা যাই হোক, যেখানেই যাই অসুবিধা থাকুক, আমি সবাইকে বলছি, সবাই বলুন। আমরা তাহলে এই যে ভেতরের মাপটা যে বললেন, ভেতরের থেকে মাপ নিলে হুম, ওই যে 6 ইঞ্চি বা 1 ফুট, যেটা মানে হুম, যেদিকে যেরকম দেয়াল, সেই অনুযায়ী আমরা ওই মেজারমেন্টটাকে বাড়িয়ে কমিয়ে ব্যালেন্স করে পুরো মাপটাকে মানে পারফেক্ট রাখবো, তাই পুরো তো? পারফেক্ট মানে আছে। এটাই তো আসল কথা। হ্যাঁ, একদম। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। ধরুন সাপোজ আমি যদি বলি, এদিকটা একটু দেখাবেন, এই ওয়ালটা, এই ওয়ালটা তো পুরোটাই 10 ইঞ্চি রয়েছে। তাহলে 10 ইঞ্চির একটা ওয়াল এদিকে, একটা ওয়াল এদিকে, তাহলে এটা হলো 20 ইঞ্চি। আর একটা ওয়াল কোথায় আছে না মাঝখানে, এটাও 10 ইঞ্চি রয়েছে। তাহলে 10 ইঞ্চি, 10 ইঞ্চি, 10 ইঞ্চি, 10 × 3 = 30 ইঞ্চি। এবার আমি কি বললাম না, একটা 10 ইঞ্চির দেওয়াল উভয় দিকে যদি প্লাস্টার করা হয়, পট্টি করা হয়, যাই করা হোক, সেটা 1 ফুটে গিয়ে দাঁড়ায়, অর্থাৎ 12 ইঞ্চিতে গিয়ে দাঁড়ায়। তাহলে সেক্ষেত্রে 12, 12, 12, 12 × 3 = 36 ইঞ্চি, অর্থাৎ 3 ফুট। এই যে টোটাল যে জায়গাটা রয়েছে 26 ফুট, এই 26 ফুটের মধ্যে 3 ফুট এই দেওয়াল তিনটেই নিয়ে নিয়েছে, বাকি 23 ফুটের মধ্যে এই ফ্রি স্পেসটা রয়েছে। ঠিক আছে? তো এবার ঠিক যদি আমরা এই দিকটা চলে আসি, তো সেক্ষেত্রে কি হবে না, এই এই ওয়ালটা আছে 10 ইঞ্চি, এই ওয়ালটাই এসেছে, এই ওয়ালটা আছে 10 ইঞ্চি, তার অপোজিটের যে একদম এন্ডিং দেওয়ালটা, এটা আছে 10 ইঞ্চি। কিন্তু এই মাঝখানে যে দুটো দেওয়াল রয়েছে, অর্থাৎ এই যে কিচেনের এই ওয়ালটা, এটা হচ্ছে রয়েছে 5 ইঞ্চি, ঠিক এই দিকের এই ওয়ালটা রয়েছে 5 ইঞ্চি। তাহলে এখানে কিভাবে কি হবে না, এই 10 ইঞ্চি দেওয়াল, এই 10 ইঞ্চি ওয়াল, তাহলে এটা 12 ইঞ্চি, 12 ইঞ্চি, 12 × 2 = 24 ইঞ্চি, মানে 2 ফুট। আর এটা 5 ইঞ্চি, এটা 5 ইঞ্চি, 10 ইঞ্চি, অর্থাৎ সেই 1 ফুট। তাহলে এখানেও সেই 3 ফুট জায়গা গেল। বুঝতে পেরেছি। ঠিক একইভাবে এই দিকেও তাই। সিঁড়ি যেটা হয়েছে, সিঁড়ির ওয়াল অবশ্যই 10 ইঞ্চি থাকবে, দুদিকের ওয়াল 10 ইঞ্চি। তাহলে এক্ষেত্রে কি হবে না, 10 ইঞ্চি, 10 ইঞ্চি, 10 ইঞ্চি, 10 ইঞ্চি, 10 × 4 = 40 ইঞ্চি। 40 ইঞ্চি মানে ওটা 12 × 4 = 4 ফুট 48 ইঞ্চি, হয়ে যাবে। 4 ফুট। মানে এই টোটাল জায়গাটা 26 ফুট, এর মধ্যে 4 ফুট এই দেওয়াল চারটেই নিয়ে নিয়েছে, বাকি 22 ফুটের মধ্যেই ফাঁকা জায়গাগুলো রয়েছে। এবার ওই যে গ্রাফ পেজের যে ছোট ছোট ঘরগুলো থাকে, আমরা যেটা ধরেছিলাম, এটা ধরুন এটা 1 ফুট হয়, তাহলে এইটা টোটাল একটা দেওয়াল চলে যাবে। এর মধ্যে ঘরগুলো থাকে না, এরকম ভাবে এইভাবে এইভাবে এইভাবে। ঠিক এদিকেও তাই, এদিকেও তাই, এদিকেও তাই। বোঝা গেছে? আচ্ছা, কোনো বাড়ি যদি অনেক বড় হয়, ধরুন 400 ফুট বাই 400 ফুট, হুম, হুম। তো সেক্ষেত্রে যেগুলো গ্রাফ পেপারে কি করে আঁটবে, নাকি এক একটা ঘরকে 10 ফুট ধরে নিতে হবে? হ্যাঁ, সেক্ষেত্রে এটাকে আঁকতে গেলে গ্রাফ পেপারে একটু কমপ্লিকেটেড হয়ে যাবে। যখনই 400 ফুট হবে এটা, তখনই সেটাকে হাফ এবং তার হাফ করে নিতে হবে। কারণ একটা গ্রাফ পেজ যদি ছোট পেপারও ধরি, তো মোটামুটি 100টার বেশি ঘর পাওয়া যাবে না সেখানে। তাহলে 100 ফুটের মধ্যে ওই ড্রয়িংটাকে করতে হবে, এবং সেক্ষেত্রে যে বেডরুম গুলো পড়বে বা ঘরের ভেতরে যে ছোট ছোট জিনিসগুলো পড়ে, ঠাকুর ঘর, কিচেন, সেই ড্রয়িং গুলো করা কিন্তু খুবই কমপ্লিকেটেড হয়ে যাবে। 400 ফুট ড্রয়িং যখনই আমরা করব, তখনই আমাদের একটা গ্রাফ পেজে করা যাবে না। যাবে না বরাবর, কিন্তু ভীষণ কমপ্লিকেটেড হয়ে যাবে। তখন গ্রাফ পেজ আমাদের 4টে লাগবে। সেক্ষেত্রে কম্পাসটা ফেলে মাপতে অসুবিধা হবে না? না, অসুবিধা হবে না। আপনি চক্র তো ফেলবেন ব্রহ্মস্থানে, আপনি চক্র ব্রহ্মস্থানে ফেলবেন,
হ্যাঁ, এটা ঠিক, যখন 4টে গ্রাফে যাবে তখন ওটা এই আকারে হয়ে যাবে। যখনই চক্র আপনি ব্রহ্মস্থানে ফেলবেন 16টা দিক তো আপনার এইভাবে যায়, তখন সেটা আপনাকে চক্রটা মাঝখানে দিয়ে 16টা দিক এইভাবে, চক্র যদি এইভাবে থাকে, গ্রাফে যদি এটা থাকে কনস্ট্রাকশনটা, তখন এই 16টা দিক এইখানে, 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 এইভাবে এইভাবে আসবে। তখন এই দিকগুলো এই জায়গায় গিয়ে শেষ হয়ে যাবে, এরপরে গ্রাফে যা যাবে না। তখন আপনাকে এই চক্রটা বাঁ হাতে ধরে এই সোজা স্কেল বসিয়ে এইভাবে টেনে 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 নিয়ে যেতে হবে, এইভাবে করে নিতে হবে। বোঝা গেল? হ্যাঁ, বুঝতে পেরেছি। এইভাবে করতে হবে, কিন্তু ড্রয়িংটা মানে ভীষণ ঠান্ডা মাথায় করতে হবে, কারণ এক তো 400 ফুট কোনো জিনিস যদি যেটা ডেস্কটপ বা সিস্টেম না হয়, যদি গ্র্যাব পেজে হয় বেশ টাইম লাগবে এবং মাথা ঠান্ডা করে করতে হবে। আচ্ছা, আর একটা জিনিস, এই ধরুন আপনারা বিভিন্ন বাস্তু ভিজিটে যাচ্ছেন, হুম। তো মানুষজন আপনাদেরকে কেন ডাকে? হ্যাঁ, বলুন, একবার বলুন। ধরুন আপনারা বিভিন্ন বাস্তু ভিজিটে যাচ্ছেন, হ্যাঁ, হ্যাঁ। এবারে মানে মানুষরা আপনাদেরকে কেন ডাকে? মানে তাদের কোনো বিশেষ কোনো অসুবিধার জন্য ডাকে, নাকি হ্যাঁ, এমনি নর্মাল? অবশ্যই, অবশ্যই। আর ধরুন আপনারা বাস্তু করে আসার পর মানে তাদের কাছে ফিডব্যাক নেন যে তারা কেমন আছে বা এই প্রবলেমটা সলভ হয়েছে কিনা এরকম? হ্যাঁ, অবশ্যই। আমাদের তো ফিডব্যাক নেওয়া হয়, ইভেন আমাদের ফিডব্যাক ভিডিও আমাদের ইউটিউবে রয়েওছে, আমাদের কিছু স্টুডেন্টস দিয়েওছে অবশ্যই। এবং আমাদের বাস্তু যে ক্লায়েন্ট আছে তাদেরও কিছু ভিডিও রয়েছে, তারাও ফিডব্যাক দিয়েছে। মানে আপনারা ধরুন অনেকদিন থেকে করছেন, মানে সাকসেস রেট কিরকম? মানে 100টা ধরুন যদি করেন, হ্যাঁ, 100টাতে 100টাই 100টাই সাকসেস। রেজাল্ট পাওয়া যায়। হ্যাঁ, এবং সেটা নির্ভর করে তাদের ওপর। ধরুন এরকম হয় যাদের মেজার চেঞ্জেস গুলো হয়, ধরুন ঈশানে বাথরুম করেছে, ঈশানে কিচেনে পড়েছে, কিন্তু সেই তারা সরাতে পারছে না। যতক্ষণ না সরাবে তাদের যে প্রবলেমটা কিছুটা দমিয়ে রাখা হয়, কিন্তু কিন্তু যেটা দমিয়ে রাখা হয় সেটা তো ক্লিয়ার হয় না সম্পূর্ণ। তাই একটা সময় পরে সেই প্রবলেমটা আবার আসতে থাকে, কারণ কিছু রোগের আচ্ছা, থাকে না, নেই, সেটাকে দমিয়ে রাখা হয়, সব পুরো ক্লিয়ার করা যায় না। তো সেটা মোটামুটি তারা যখন ক্লিয়ার করে নেয় তখন একটা আবার ঠিকঠাক জায়গায় চলে আসে। ইভেন তারা নিজেরাই ফোন করে খবর দেয় যে না স্যার এখন মোটামুটি ঠিকঠাক জায়গাতে আছে, ভালো দিকে, আগের মতো কোনো প্রবলেম নেই। ইভেন এরকম হয়েছে যে ক্যান্সারের 4th স্টেজ চলছে, তারা মানে সময় দিয়ে দিয়েছে যে আর হয়তো খুব একটা বেশি দিন না। মানে তিনি গত মাসে বোধহয় বেড়াতে গিয়েছিলেন, কোথায় ছবি ছেড়েছিলেন, বেড়াতে গেছিলেন, তার ঈশান করে বাথরুম ছিল, চেঞ্জেস করা হয়েছে। আচ্ছা। এই ধরনের কিছু সাকসেস স্টোরি আপনার সাথে শেয়ার করলে ভালো লাগবে। ঠিক আছে, অবশ্যই করা হবে, অবশ্যই শেয়ার করা হবে, অবশ্যই শেয়ার আর করা হবে। এই যে হ্যাঁ, বাস্তু ভিজিটের মানে কিছু কিছু পার্ট অন্তত ভিডিও যদি আপনারা গ্রুপে দেন, সেটাও হ্যাঁ, আমাদের একটুখানি মানে আন্দাজ আসবে একটা। ওকে, 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 ঠিক আছে, দেওয়া হবে, অবশ্যই দেওয়া হবে। আগামী শুক্রবার থেকেই দেওয়া হবে, মানে শুক্রবার যে বাস্তুবিদে যাওয়া হবে সেখান থেকেই দেওয়া হবে। আপনার শুক্রবার রাত অথবা শনিবার মর্নিংই আপনারা ভিডিও পেয়ে যাবেন। ওকে। ওকে, ওকে, ওকে। আচ্ছা, মৌসুমীদি বলুন। হ্যাঁ বলো। হ্যাঁ, বলুন। অসুবিধা কিছু হচ্ছে না, বোঝা যাচ্ছে? হ্যাঁ বোঝা যাচ্ছে। বাহ, ঠিক বোঝা আছে। যাচ্ছে, গ্রাফ পেপার ওই মাঝখানে দেওয়ালগুলোই একটু গন্ডগোল লাগছে, তাছাড়া সব ঠিকঠাক আছে। গ্রাফ পেপারে করলে বুঝতে পারবো। আচ্ছা, 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 এটা হলো সেই চক্র, যে চক্রের খেলা সর্বদাই চলে আমাদের সাথে, এবং এর মধ্যে সেই জোনগুলো আছে, যে জোন নিয়েই আমরা একটু এদিক ওদিক হয়ে গেলেই সবকিছু এদিক ওদিক হয়ে যায়। চক্রটা হয়তো আমি একটু কাছে নিয়ে দেখাই, তবে দেখা যাবে। এই জায়গাটা সোজা নর্থ রয়েছে, এই যে নর্থ রয়েছে, এবং এই চক্রটা বেশ বড়, আমি একটা হাতে বেশ ধরতে পারছি না, এরকম একটা সাইজ থাকে চক্রটা, এর থেকেও বড় পাওয়া যায় চক্র। তো আমি এটাই বলছিলাম যে এটা 4টে গ্রাফ পেজে দিলে মাঝখানে পড়ে থাকবে, সাপোজ এরকম পড়ে থাকবে। তো সেক্ষেত্রে এই যে জোনগুলো বেরোচ্ছে, এই জোনগুলো আমাদের
আমি এইসব দেখালাম, এইভাবে 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 আমাদের গোটা গ্রাফিক্সটার মধ্যে পেন্সিল দিয়ে করে নিতে হবে। করে নেওয়ার পর এবার আমরা, এইরকম চক্র কি কিনতে পাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ এগুলো পাওয়া যায়। মানে কোথায় পাবো? এটা আপনি অনলাইন যে কোনো প্ল্যাটফর্মে, ধরুন ফ্লিপকার্টে পেয়ে যাবেন, আপনি অ্যাভেলেবেল আছে। ওকে, ওকে, ওকে। এটার নাম কি, মানে বাস্তুচক্র না হ্যাঁ কি? একদম একদম বাস্তুচক্র। বাস্তুচক্র অনেক ধরনের হয়, আপনি যখনই সার্চ করবেন আপনি এরকম দেখতে পাবেন, আর একটা এরকম দেখতে পাবেন। এই যে বাস্তুচক্রটা আছে এটার অনেক রকম টাইপস রয়েছে। ভিতরে এই যে লেখা রয়েছে, এই যে লেখাগুলো রয়েছে, এই লেখার বহু রকম টাইপ রয়েছে, অনেক কিছু লেখা আছে, এরকম আছে, অনেক রকম, আপনি সার্চ করলেই বুঝতে পারবেন। আর এই যে চক্র রয়েছে এটার একটা কালার রেড থাকে, একটা থাকে ব্ল্যাক। মেনলি দুটো চক্রই লাগে আমাদের কাজের ক্ষেত্রে, বিশেষ করে আমাদের প্র্যাকটিক্যাল যখন আমরা গ্রাফে কাজ করি তখন এই দুটো চক্র ভীষণভাবে লাগে। তাই এগুলো আমাদেরকেও রাখতে হয় স্টুডেন্টরা মাঝে মধ্যে, বা সেলিং এর ক্ষেত্রে আমাদের। আচ্ছা, এটা কোথায় কিনতে পাওয়া যায়? এটা আপনি একবার ফ্লিপকার্টে সার্চ করে দেখবেন বা অ্যামাজনে সার্চ করে দেখবেন। বেসিক্যালি এর মধ্যে এটা যেটা রয়েছে এটা ত্রিগণান্ত ফাউন্ডেশনের বানানোই বলতে গেলে, মানে অর্ডার দিয়ে বানাতেই হয়েছে, কারণ এর মধ্যে কিছু কারুকার্য করা রয়েছে যেগুলো হয়তো ফোনে দেখা যাচ্ছে না। জুম, আমি একটু দেখাচ্ছি কাছে নিয়ে গিয়ে। হ্যাঁ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। তো অনলাইনে রয়েছে, এগুলো অ্যাভেলেবেল রয়েছে মোটামুটি। তারপরে ফাউন্ডেশন তো আছেই, অসুবিধা নেই। ঠিক আচ্ছা আছে। আচ্ছা, তাহলে আজকের ক্লাস বোঝা গেছে মোটামুটি? হ্যাঁ, হ্যাঁ বোঝা গেছে। আচ্ছা, আমার একটা প্রশ্ন। আহ, যদি ধরুন এরকম আজকের যেরকম স্যাম্পল এরকম কারো বাড়ি হলো, আহ, তো যে ফাঁকা জায়গা, একটি লোক ধরুন ওই ফাঁকা জায়গাটাতে বেশি টাইম স্পেন্ড করে, হুম মানে দিনে হয়তো সে 12 ঘন্টা ওখানেই কাটিয়ে দেয়, হুম। আউটসাইডে যায়, আর বাড়িতে হয়তো খুব কম থাকে, তাহলে কি ওই বাস্তুর মানে প্রভাব ভালোই হোক খারাপ হোক সেই লোকটার উপর পড়বে না? আচ্ছা, বাড়ির ফাঁকা জায়গা বলতে আপনি কোথায় বলছেন বলুন তো? মানে সেটা কি কোনোভাবে হতে পারে এই কনস্ট্রাকশন এরিয়ার বাইরে, বা কনস্ট্রাকশন এরিয়ার মধ্যে কোথাও কোনো ফাঁকা জায়গায় সে? না না, কনস্ট্রাকশন এরিয়ার বাইরে, বাউন্ডারির মধ্যে, ওই যে টোটাল বাউন্ডারি, অনেকেরই তো হ্যাঁ এরকম থাকে হ্যাঁ যে একটা বাড়ি আছে আর পুরোটা উঠোন, হয়তো সে গাছ গাছালি ভালোবাসে, সবসময় মানে গাছ নিয়ে ব্যস্ত থাকে, বা একটু চেয়ারে বসে থাকে ওখানে। হ্যাঁ, তার আহ, তার কাছে এফেক্ট যাবে কিনা? হ্যাঁ। হ্যাঁ অবশ্যই এফেক্ট যাবে, কেন এফেক্ট যাবে না? সে তো এই বাড়িরই মানুষ, সে তো এই বাড়ির মধ্যেই কোনো বেডরুমে রাত্রে ঘুমায়, এই বাড়ির মধ্যেই কোনো ঠাকুর ঘরে সে গিয়ে প্রে করে, বা কোনো কিচেনে গিয়ে রান্না করে, বা খাওয়া দাওয়া করে, যাই করে, সে এনার্জি পাবে, অবশ্যই তাকে সব এনার্জি যাবে। এমনকি তার যদি বেডরুম এখানে হয় তার এনার্জি ডিসব্যালেন্সও হতে পারে, বা একটু যদি কোনো জোন উল্টোপাল্টা জোনে কিছু পড়ে যায় তার এনার্জি ডিসব্যালেন্সও হতে পারে। এবার যদি আপনি আচ্ছা। দেখেন যে কোনো একটা ব্যক্তি একটা জায়গায় 12 ঘন্টা কাটিয়ে দিচ্ছে, তাহলে এটা অবশ্যই কোন জোন হবে সেটা আপনারাই বুঝতে পারছেন, তাই তো? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই থাক। অর্কদীপ বাবু, আর কি সমস্যা আছে বলুন? না, আপাতত কিছু নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে ক্লাস এখানে শেষ করা যাক। ঠিক আছে। আমাদের একটা করে হোমওয়ার্ক দিলে ভালো হতো। আচ্ছা, হোমওয়ার্ক দিতে হবে, বেশ ঠিক আছে, হোমওয়ার্ক দিয়ে দেওয়া হবে। আমি ক্লাস শেষ করে গ্রুপে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। তাহলে আগামী শুক্রবার এবং রবিবার চেষ্টা করুন আসার জন্য প্র্যাকটিক্যাল ক্লাসে।
ঠিক আছে? আচ্ছা, যারা যারা আসবেন তারা তারা একটু গ্রুপে একটু জানিয়ে দেবেন যে আমরা আসছি। হ্যালো, স্ক্রিন কি বন্ধ হয়ে গেল আবার? না আসছে। আচ্ছা আচ্ছা, না কেউ কিছু বলছেন, আমি প্রশ্ন করে যাচ্ছি তাই ভাবলাম আর কি। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি রোববার দিনটা উত্তর পাওয়াটা চেষ্টা করবো, ছুটি থাকবে ওই দিনকে। কটার সময় যেতে হবে স্যার? মোটামুটি ধরুন না 10:30 11টায় ঢুকুন। আর কিরকম টাইম লাগতে পারে স্যার? হ্যাঁ, কমপ্লিট তো মোটামুটি যদি ড্রয়িং করতে হয় তাহলে 5 ঘন্টা ধরুন। আচ্ছা, বেশ, তাহলে ক্লাস আজকে আমরা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আগামী ক্লাসে। হ্যাঁ স্যার। ঠিক আছে। ওকে 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 ঠিক আছে। ওকে ওকে, শুভরাত্রি। হ্যাঁ, শুভরাত্রি। 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 শুভরাত্রি স্যার।